সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন। আর যে আপন জীবনা গল্পের 1539তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার পার্শ্ববর্তী কোনো এক জেলার ছেলে মোহাম্মদ আবির হোসেনের জীবনের হৃদয় ফেটে যাওয়ার মতো এক মর্মান্তিক শিক্ষণীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল লিবিয়া প্রবাসীর মর্মান্তিক বাস্তব জীবন কাহিনী। নিজের সুন্দরী বউকে তুলে দিলেন দালালের হাতে। সত্যিই ভাই, এই গল্পটা এরকম একটা গল্প, আপনি যদি নীরবে নীরবে গল্পটা শোনেন তো নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না, হয়তো হাউমাউ করে কেঁদে উঠবেন। আমাদের এই জীবনে কেন জানি আকাঙ্ক্ষার অভাবের কোনো শেষ থাকে না। আমরা প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে সকালবেলা হাজারটা প্ল্যানিং প্রোগ্রাম মাথায় নিয়ে ঘুমোতে যাই। একটাবার চিন্তা করি না যে সকালবেলা ঘুম থেকে আমি জীবিত উঠতে পারবো কি না। আজকে বিকেলবেলা আমার বাসার 3তলা ছাদে কিছুটা সময় আমি বসেছিলাম এবং সূর্যডুবা দেখলাম। আমার মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, হিমেল বাতাস বয়ে যাচ্ছে। আমার কাছে মনে হলো যে জীবনে ঠিক এটুকুই যথেষ্ট, আর কিছু লাগে না তো শান্তির জন্য। দেখেন, আপনার জীবনে চাহিদা যত কম থাকবে, আপনার জীবনে আকাঙ্ক্ষা যত কম থাকবে, আপনি আপনার জীবনে ঠিক ততটাই সুখে থাকতে পারবেন। তাই যা আছে তাই নিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে জীবন নামের এই ছোট্ট তরিটা পার করে দেন, তবে ইহকাল পরকাল দুকালে আপনি ভালো থাকবেন। কথাগুলো কেন করলাম, এই গল্পটার সাথে মিলিয়ে নেবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আবির হোসেনের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই আবিরকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবির হোসেন। আমার বাড়ি রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলায়। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 2টা বোন সহ বড় 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রাজধানী ঢাকা থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ঠিক এখন তেমন কিছুই করে না। আমাদের অনেকগুলো জায়গা সম্পত্তি আছে, জমি জমা আছে, এগুলোই দেখাশোনা করে। যদিও আমার বাবা একবার চেয়ারম্যান ইলেকশন করেছিল, কিন্তু সেখানে অনেকগুলো টাকা মায়ের রেখে আমার আব্বা পাশ করে না। আমার আব্বা ছিলেন একজন সৌদি প্রবাসী। আমার বয়স যখন অনেক কম, অনেক ছোট, তখন থেকে দেখে আসতাম বাবা সৌদি আরবে থাকে। দীর্ঘ বছর সৌদি আরবে থেকে একটা পর্যায়ে আমার মাকেও আব্বা সৌদি আরবে নিয়ে যায়। দুজনে আল্লাহর ঘর কাবাঘর পবিত্র হজ সম্পূর্ণ করে বাবা মা দুজনে বাড়ি ফিরে আসে। এরপর থেকে নামাজ কালাম পরে জায়গা সম্পত্তি দেখাশোনা করে, এভাবেই আমার বাবার দিনগুলো কাটে। আমার বড় 2 বোনকে বিয়ে দিয়ে দেয় এবং আমার বড় 2 দুলাভাইও কিন্তু যথেষ্ট ভালো ছিলেন। মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন, আমার আব্বা দেখাশোনা করতেন এবং আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করতেন। আমার বড় যে 2 ভাই ছিল তারাও যথেষ্ট মেধাবী ছিল, তারাও ঢাকায় পড়াশোনা করতেন। ভাইদের মধ্যে শুধুমাত্র আমি একটু অন্যরকম হয়েছি। ঠিক অন্যরকম বলবো না, আমি আমাদের এলাকার একটা স্কুল থেকে এসএসসি পাশ করি। এসএসসি পাশ করার পরে আমি যখন কলেজে ভর্তি হই, তখন কেন জানি আমার পড়াশোনা খুব বেশি একটা ভালো লাগতো না। আমাদের এলাকা থেকে কলেজ ছিল প্রায় অনেকটাই দূরে, সেখানে সাইকেল দিয়ে যাওয়া লাগতো। যদিও আমি বাবার কাছে একটা ডিমান্ড করেছিলাম যে আমাকে একটা মোটরসাইকেল কিনে দেন, যদি মোটরসাইকেল কিনে দেন তাহলে আমি কলেজে যাব, কিন্তু আমার আব্বা আমাকে মোটরসাইকেল কিনে দেয় নাই। আব্বার উপর রাগ করে আমি কলেজ জীবনে পড়াশোনার সমাপ্তি ঘটাই। যাই হোক, ছোটোবেলা থেকে আমার একটা নেশা ছিল। অনেকের অনেক ধরনের নেশা আছে, বাট আমার নেশাটা একটু ব্যতিক্রমধর্মী। তা হচ্ছে ঘুড়ি উড়ানো। দক্ষিণের বাতাস বইলে আমি ঘুড়ি নিয়ে দৌড়িয়ে মাঠে চলে যেতাম। এটা ছিল আমার খুবই ছোটোবেলার এক অভ্যাস, আর এই অভ্যাসটা আমাকে আমার দাদার মাধ্যমে আসে। আমার দাদাও ঘুড়ি খুব ভালো বানাতে পারতেন এবং ছোটোবেলায় দাদার সঙ্গে আমি মাঠে ঘুড়ি উড়াতাম। সেই থেকে আমি ঘুড়ি প্রেমী একটা ছেলে হয়ে যাই। যেখানেই যাব, যে জায়গায় যাব, আমি ঘুড়ি নিয়ে যাব এবং আমার রং বেরঙের অনেকগুলো ঘুড়ি আছে। আমার বয়স তখন আনুমানিক প্রায় 19 থেকে 18 থেকে 19 এরকমই হবে, বা তার থেকে একটু কম বেশি হবে, যদি আমার সঠিক জানা নাই। আমি তখন পড়াশোনা ছেড়ে দিই এবং বাড়িতেই বসে থাকি। এক সময় আমি হঠাৎ দক্ষিণের বাতাস বইতেছিল, এরকম একটা সময় দক্ষিণের বাতাস, প্রচণ্ড রকমের বাতাস। তো মধ্যে 2-1 বছর কিন্তু আমি ঘুড়ি খুব বেশি একটা উড়াই নাই, এমনি ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতাম, ঘুড়ি উড়াই নাই।
বাট এই বছর আমি চিন্তা করলাম আমি ঘুড়ি উড়াবো, যার জন্য আপনার গ্রামের মানুষ হয়তো চিনবেন, তেলেঙ্গা বলে একটা ঘুড়ি আছে। আমি ওই তেলেঙ্গা ঘুড়ি খুব ভালো বানাতে পারি। তেলেঙ্গা ঘুড়ি বানিয়ে আমি তখন ঘুড়িটা উড়িয়ে দিলাম। তো ঘুড়িটা উড়িয়ে দিলাম, তখন প্রায় বিকেল হয়ে গেছে। বিকেলের কাছাকাছিতে ঘুড়িটা উড়াইলাম। তো ঘুড়িটা উড়ানোর পরে সুতাটা খুব বেশি একটা ভালো ছিল না, এবং সুতাটা ভালো না থাকার কারণে ঘুড়িটা মোটামুটি অনেকটা উপর ওঠার পরেই হঠাৎ করেই ঘুড়িটার সুতা ছিঁড়ে ফেলে, মানে সুতা কেটে যায়। এবং সুতা কেটে যাওয়ার পরে ঘুড়িটা তখন চলে যাচ্ছিল। আমি তখন তাকে আছে, আমার সঙ্গে আরও 2-3 জন পোলাপাইন আছে। অ্যানিমেজে ঘুড়িটা গিয়ে আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামের মধ্যে ওইখানে গিয়ে ঘুড়িটা তখন আটকাইছে কোনো একটা গাছের সঙ্গে বা এরকম কিছু। সেখানে ঘুড়িটা আটকানোর পরে আমার এখানে যে 2টা পিচ্চি আছে ওদেরকে বললাম, দেখতো ঘুড়িটা কোথায় গিয়ে আটকাইছে। ওরা তখন পার্শ্ববর্তী গ্রামে দৌড়ে গেছে, যা দেখতেছে একটা হিন্দু পাড়ার মধ্যে ঘুড়িটা আটকাইছে। তো আমাদের এখানে কিন্তু হিন্দুদের সাথে আমার একটু ঝামেলা চলতেছিল আমাদের, আর আমাদের মুসলিম ছেলেদের ওই হিন্দু পাড়ায় যাওয়া সম্পূর্ণ নিষেধ ছিল। ওই হিন্দু পাড়ায় যাওয়া সম্পূর্ণই নিষেধ, কারণ কিছুদিন আগে এই আপনার তেঁতুল গাছকে কেন্দ্র করে, মানে ওই হিন্দু পাড়ায় একটা তেঁতুল গাছ ছিল, এবং বাঙালি মানে আমাদের মুসলিম ছেলেরা তেঁতুল পাড়তে গেছিলো, হিন্দুরা বাধা দিছে, এবং এরপরে পোলাপাইন ওই তেঁতুল গাছ থেকে সমস্ত তেঁতুল রাতের বেলায় মানে নিয়ে আসে। তো তখন থেকে হচ্ছে হিন্দু পাড়ার দিকে আমাদের দরবার হলো, দরবারে মানে এটাই রায় হলো হিন্দু পাড়ার দিকে মুসলিম কোনো ছেলেরা যেতে পারবে না। তো যেহেতু আমার ঘুড়ি ছিঁড়ে ওই হিন্দু পাড়ার কোনো একটা গাছের সঙ্গে লেগে গেছে, এখন আমি তো আর হিন্দু পাড়ায় ঢুকতে পারবো না, যেহেতু এরকম আইন চলতেছে। আমারও ভাই ঘুড়িটা খুব শখের একটা ঘুড়ি, অনেক কষ্ট করে ঘুড়িটা বানাইছি, ভীষণ রকমের মানে অনেক শখ করেই ঘুড়িটা বানাইছি, শখের ঘুড়ি। এখন সেই শখের ঘুড়িটা যেহেতু হিন্দু পাড়ায় গিয়ে আটকায় গেছে, এখন ঘুড়িটা আমি কেমনে উদ্ধার করব। তো আমি ওদেরকে বলতেছিলাম যে ভাই কেমনি ঘুড়িটা উদ্ধার করা যায় বলতো। ওরা বলতেছে যে আবির ভাই, আপনি একমাত্র রাতের বেলায় ঘুড়িটা উদ্ধার করতে পারবেন। ঘুড়িটা যে গাছটার মধ্যে আটকাইছে, আপনি যদি রাতের বেলায় যান, আমরা গাছ দেখে আসছি, ওই গাছের মধ্যেই ঘুড়িটা আছে, এবং সেখান থেকে আপনি হচ্ছে ঘুড়িটাকে আনতে পারবেন। তা আমি আবার গাছ বাইতে পারতাম, মানে আমি খুব একটা মোটা কাটা ছিলাম না, খুবই হ্যাংলা পাতা ছিলাম, আমি ভালোই গাছ বাইতে পারি। তো তখন চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু ওইখানে ঘুড়িটা আটকাইছে, আমি রাতের বেলায় ওই গাছে উঠে ঘুড়িটাকে নিয়ে আসবো। এই পরিকল্পনা করতেছিলাম যে রাত কখন হবে, সন্ধ্যা হয়ে গেল, এবং ওই দিন আকাশে আবার খুব বড় একটা চাঁদও উঠছে। আমি চিন্তা করতেছিলাম রাতটা যেন অন্ধকার হয়, অন্ধকার রাত হলে মোটামুটি ঘুড়ি টানতে আমার জন্য একটু সুবিধা হবে, কেউ দেখবে না। তো সেদিন দেখলাম আকাশে অনেক বড় একটা চাঁদ উঠছে, চাঁদের আলো, একদম প্রখর চাঁদের আলো। ভয়ও লাগতেছিল, যাবো কি যাবো না, একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলাম। ঘুড়ি টানতে গেলে আবার কোন বিপদে পড়ি, যদি হিন্দু পাড়ার কেউ দেখে ফেলে তাহলে তো আমার আব্বার কাছে বিচার দেবার। আমার আব্বা তো এমনি আমার উপরে মানে তেলে বেগুনে রেগে ছাঁত। যদি আব্বা জানতে পারে আমি আবার হিন্দু পাড়াতে ঢুকছি বা হিন্দু পাড়ার দিকে গেছি, আব্বা তো আমার পিঠের হাড্ডি একটাও সোজা রাখবে না। এখন কি করব কিছুই বুঝতে পারি না। একবার ভাবি যাবো, আবার ভাবি যাবো না। একটা পর্যায়ে চিন্তা করলাম যে রাত তো মোটামুটি হয়ে গেছে, গ্রামও প্রায় শান্ত হয়ে গেছে, আমার দৃঢ় বিশ্বাস হিন্দু পাড়ার সবাই সম্ভবত ঘুমিয়ে গেছে। আমি তখন চিন্তা করলাম যে না, এখনই সময় আমি গিয়ে ঘড়িটা নিয়ে আসি। ঘড়ির সময় তখন আনুমানিক রাত অনেক হয়ে গেছে, প্রায় 1টার কাছাকাছি। এই রাতের বেলায় আমি তখন আস্তে আস্তে করে ঘড়িটা আনার জন্য হিন্দু পাড়ার দিকে ঢুকলাম। হিন্দু পাড়ার পাশেই হচ্ছে মানে অনেক বড় একটা জাম গাছ, মানে হিন্দু পাড়ার ভিতরেই অনেক বড় একটা জাম গাছ, ওই জাম গাছের মধ্যেই আপনার ঘড়িটা আটকাইছে, এবং জাম গাছের ঢালগুলো চারদিকে ছড়ানো আর কি, এরকম ছড়ানো ওইখানেই ঘুড়িটা আটকাইছে। আমি তখন আস্তে আস্তে করে জাম গাছের ওইদিকে যাচ্ছিলাম, কারণ পোলাপান তো আগে আমাকে বলে দিছে যে ভাই ঘুড়িটা জাম গাছের মধ্যে আটকায় আছে। একটা পর্যায়ে জাম গাছের নিচে গেলাম, গিয়ে ভালো করে খেয়াল করে দেখলাম যেহেতু আকাশে চাঁদ আছে, সুতরাং ঘুড়িটাকে স্পষ্টই দেখা যাচ্ছে। দেখলাম এই জাম গাছের কোনো একটা ঢালের মধ্যে ঘুড়িটা আটকায় আছে। এবার ভাবলাম যে যেমনি পারে ওখান থেকে আমার ঘুড়িটাকে আনতে হবে। এবার আস্তে করে আমি গাছে উঠতে শুরু করলাম, যেহেতু হ্যাংলা পাতলা ছিলাম, গাছে উঠতে খুব বেশি একটা সময় লাগলো না, মোটামুটি পুরো গাছে উঠে গেছে। এবং গাছে উঠে আমি ঘুড়িটার যেই সুতাটা আটকাইছে, এই সুতাটারে অনেক কষ্ট করে টাইনা টুইনা কোনো রকমে আমি তখন এই ঘুড়িটা নিয়ে নামতেছে। ঘুড়িটা নিয়ে নামবো, মোটামুটি গাছের অর্ধেক বরাবর আছি। এই সময় পাশের একটা গাছ আছে, মানে আপনার কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছের নিচে কে জানে কী করতেছে। হঠাৎ করে এই জিনিসটা আমি দেখলাম, যেহেতু চাঁদের আলো আছে এবং কাঁঠাল গাছটাও মোটামুটি বেশ বড়, এটার নিচে আমি তখন এই কাঁঠাল গাছের মোটামুটি নিচে, মানে ঢালগুলার নিচে, এই সময় দেখলাম কে যেন ওখানে কি করতেছে। পরে মনে হলো কী ব্যাপার, এত রাতের বেলায় হিন্দু পাড়ার কেউ তো আসার কথা নয়। আমি শিওর ছিলাম কোনো একটা চোর, মেবি হিন্দু পাড়াতে চুরি করতে আসছে, কোনো একটা চোর হবে। এই কথা চিন্তা করে আমি তখন এই গাছের ঢালের ভিতরে লুকিয়ে গেলাম। গাছের ঢালের ভিতরে লুকাইলাম এবং লুকিয়ে দেখতেছিলাম এটা কি করে। ভালো করে উপর থেকে খেয়াল করে দেখলাম কি ভাই, এটা একটা রশি গাছের সঙ্গে বাঁধতেছে, এবং উপর থেকে যতটুকু আমি ধারণা করলাম যে এটা কোনো একটা মেয়ে হবে, মানে কোনো একটা মেয়ে
রশি বাঁধতেছে গাছের মধ্যে, সম্ভবত ফাঁসি দেবে, এরকম একটা সিচুয়েশান। আমি কি করবো তখন ঠিক বুঝতে পারতেছিলাম না যে তাড়াতাড়ি নেমে এসে ধরবো নাকি ফাঁসি দিলে দিয়ে দেখ তাতে আমার কি, আমি কোনো রকমে জান নিয়ে ভাগবো। আমি কোনো কিছু বুঝতে পারলাম না। হঠাৎ করে আমার মাথায় গিয়ে আসছে জানেন, এই মেয়েটা যদি এখানে ফাঁসি দিয়ে মারা যায়, বা আমি যে পাড়াতে আসছি বা ঘুরে নিয়েছি, এটা তো আমার এলাকার পোলাপাইন জানবে, বা যদি এটা কখনো তদন্ত হয়, এরকম সিনেমা টিনেমার মধ্যে অনেক দেখতাম না, এমন তদন্ত করে বের করে ফেলে, আমার পায়ের চাপ এই সেই, যদি আমাকে ধরে ফেলে। যখনই মেয়েটা ফাঁসি রশ্মি বাঁধতেছে, আমি তখন তাড়াহুড়ো করে গাছ থেকে নেমে গেছি, ঘুড়ি কিন্তু ছেড়ে দিছি, ঘুড়ির সুতা ছেড়ে দিছি, ঘুড়ি আবার চলে গেছে। গাছ থেকে নামলাম এবং নামার পরে এই গাছটা মোটামুটি কাছাকাছি ছিল। আমি ধাপ করে যখন গাছ থেকে লাফ দিয়ে নামলাম, মেয়েটা তখন বলতেছে কে বলার পরে আমি তার সামনে গেছি। যাওয়ার পরে দেখলাম হিন্দু পাড়ারই একটা মেয়ে, শিপ্রা হচ্ছে ওর নাম, এবং মেয়েটা এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষা দিবে এখন, এরকম একটা মেয়ে। ওই পাড়ার সবচেয়ে সুন্দরী একটা মেয়ে ছিল, হিন্দু আর কি। ওই আমারে দেখে বলতেছে, আবির ভাই আপনি? আমি বললাম, তুই এখানে কি করিস? পরে বলতেছে, কিছু করতেছি না, আপনি কেন আসছেন? আপনাদের না হিন্দু পাড়াতে আসা নিষেধ? আমি বললাম, হিন্দু পাড়াতে আমাদের আসা নিষেধ এটা ঠিক আছে, কিন্তু আমি তো কোনো না কোনো একটা কারণে আসছি, কিন্তু তুই এখানে কী করিস? বলতেছে, আমি কিছু করি না, আপনি আপনার কাজে যান, কেন আসছেন? আমি বললাম, দেখ আমি ঘুড়ির জন্য আসছিলাম, আমার ঘুড়িটা এই গাছের সঙ্গে বাঁধছিল, আমি তো তোর জন্য ঘুড়িটাও আনতে পারি না, ঘুড়িটা আমার ছেড়ে দিলাম, ঘুড়িটা চলে গেল। বলে, কেন ঘুড়ি আনেন নাই কেন? আমি বললাম, তুই এখানে রশি দিয়ে কী করতেছিস? ওই কিছু বলে না। আমি বললাম, দেখ ভালো করে বল এখানে কী করতেছিস? তো ওর বাবা হচ্ছে গিয়ে আমাদের এলাকাতে একটা ছোট্ট দোকান আছে, মানে পান, চা, বিড়ি, সিগারেট এগুলো বিক্রি করে, টঙের দোকান, হিন্দু দাদা, এবং ওই দাদার মেয়ে হচ্ছে এই শিবটা। এবং ওরা সম্ভবত 2 কি 3 বোন, আমার ঠিক জানা নাই, তবে 2 থেকে 3 বোন হবে, আমি সঠিক জানি না। তো এরপরে আমি বললাম যে, তুই এখানে কী করিস? পরে ও কিছু বলে না। আমি তখন ওর হাত থেকে রশিটা টান দিলাম। রশিটা টান দেওয়া মাত্রই ও তখন হাউমাউ করে কান্না করতে শুরু করছে। তা আমি বললাম, এত জোরে কাঁদিস না, তোর কান্নার শব্দ শুনলে মানুষ চলে আসবে। বন্যা কাঁদে না, কী হয়েছে আমারে বল। পরে বলতেছে, আপনি আমারে কেন বাঁচাইতেছেন? আমি ফাঁসি দিয়ে মরে যাব। আমি স্যার, মরে যাবি? তা কেন মরে যাবি সেটা আমার কাছে বল। ও বলে, আমি সবাইরে বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি, আর আমি কাউরে বলতে পারবো না। আমি বললাম, দেখ আমি মুসলিম হতে পারি, তোদের পাশের গ্রামের মানুষ হতে পারি, কিন্তু তুই একটা মানুষ, রাত দুপুরে ফাঁসি দিয়ে মরে যাবি। আমি যতটুকু জানি তুই এসএসসি পরীক্ষার্থী, তুই খুবই মেধাবী একটা ছাত্রী। ও আসলেই কিন্তু স্কুলে অনেক মেধাবী, যদি আমরা স্কুল অনেক আগে ছেড়ে চলে আসছি, তো ওই স্কুলে অনেক মেধাবী একটা ছাত্র, রুল নাম্বারও কিন্তু 2, মানে ক্লাস 10-এ পরে রুল নাম্বার 2, তা বুঝতেই পারেন খুবই মেধাবী। আমি বললাম, তোর এত মেধা, তুই এত ভালো একটা মেয়ে, দেখতে শুনতে এত সুন্দরী, তো তুই কেন ফাঁসি দিতেছিস এত রাতের বেলায়? পরে বলতেছে, ভাই কি করব, আল্লাহ গরিব বানাইছে, এটাই তো সবচেয়ে বড় অপরাধ। আমি বললাম, তা গরিব কী হয়েছে? আমি যেটা মনে করছিলাম হয়তো ওর পরীক্ষা টাকাটা ওরভাবে দিচ্ছে না এটা, কিন্তু ও আমারে বলতেছে যে ওর বাবা নাকি ওর বিয়ে ঠিক করে ফেলছে। ওদের দুঃসম্পর্কের কোনো এক জায়গায়, মানে চিটংয়ের দিকে, ওইখানে কেমন আত্মীয় হয়, ওইখানে ওর বিয়ে ঠিক করছে, এবং ওই লোকটা নাকি দেখতে একেবারে কালো, মানে এত কালো যা বলার মতো না, এবং লোকটা অনেক বয়স্ক। এরকম কালো বয়স্ক একটা লোককে ও জীবনও বিয়ে করবে না। ও প্রয়োজনে ফাঁসি দিয়ে মরে যাবে, তারপর ওই লোকটাকে বিয়ে করবে না। ছোটো মানুষ তো, 10 বয়স, মাথার মধ্যে কোনো এত বুদ্ধিশুদ্ধি নেই। আমি তখন বললাম যে, দেখ রে, পাগলামি করিস না, আমার কথা শোন, তোর বাবা ওখানে বিয়ে ঠিক করছে, তুই বললেই তো পারিস যে তুই ওখানে বিয়ে করবি না। ও বলে, আমি কি কম বলছি? আমি আমার সবাইরে বলছি, আমি কাউরে বলা বাকি রাখি নাই। আমার বাবার হাতে পায়ে ধরে আমি কান্না করছি, কিন্তু বাবা আমাকে ওখানে বিয়ে দিয়েই দিবে। তো ওই বুইড়া লোকের কাছে বিয়ে হবার থেকেও আমি ফাঁসি দিয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি বললাম, আচ্ছা তুই তো ফাঁসি দিলে দিতেই পারিস, আল্লাহ আমাকে এখন কেন আনলো, আর কেনই বা তোর সঙ্গে আমার দেখা হয়ে গেল, এটা ঠিক বুঝি না, হয়তো এটাই খোদার একটা উসিলা হতে পারে। আচ্ছা শিবরা, তুই তো সবাইকে বললি, কেউ তো তোর কথা শোনে নাই, তুই একটা কাজ করতে পারবি? বলে, কি? আমি বললাম, আমাকে 2টা দিন সময় দে, আজকে রাত থেকে জাস্ট 2টা দিন সময় দে, এই 2 দিনের মাঝে আমি যদি তোর বিয়েটা ভেঙে দিতে পারি, তাহলে তো তোর কোনো সমস্যা নাই। ও বলে, 2 দিন কেন, আমি আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম, আপনি যদি 1 সপ্তাহের মধ্যে আমার বিয়েটা ভেঙে দিতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আমি কিছুই করবো না, আমি ঠিকমতো পড়াশোনা করব। আর আমার আব্বা আমাকে পড়াশোনার টাকাও দিচ্ছে না। আমি যে, ঠিক আছে, তুই এখন ঘরে যা, রশিটা দিয়ে দে। ওর কাছ থেকে রশিটা নিলাম। ও আবার বলতেছে, রশি নাকি ওদের গরুর রশি, গরু মানে রশি নিতে হবে, তুই আবার ফাঁসি দিবি না তো অন্য কোথাও? বলে, না দিব না, আপনি আমাকে রশিটা দিয়ে দেন। ওরে রশিটা দিয়ে আমি তখন বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। হাঁটতেছি আর ভাবতেছি যে কেন হঠাৎ করে ওর সঙ্গে আমার ওখানে দেখা হয়ে গেল। এই মেয়েটার সঙ্গে আমার ওই জায়গায় দেখা হওয়ার তো কোনো কারণ নাই। আল্লাহ হঠাৎ করেই আমাকে নতুন কোন পরীক্ষায় ফেললো, আমি কিছুই বুঝতে পারতেছি না। হিন্দু পাড়ায় যাওয়া আমাদের মুসলিম ছেলেদের জন্য সম্পূর্ণ নিষেধ। সেই পাড়ায় তো গোপনে গোপনে গেলামই, এবং এইরকম একটা দৃশ্য আমি নিজের চোখে দেখে আসলাম।
এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এই করে তখন ঘরে গেলাম, শুয়ে পড়লাম। সকাল প্রায় 8টার দিকে আমার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে তখন আমি ঘর থেকে বেরোলাম, বেরোয়ার পরে হাত মুখ ধুয়ে নাস্তা করলাম। আব্বা আম্মা কি মানে প্রতিদিন রুটিন করে আমাকে একটু গালাগালি করে। সকালবেলা যখনই ঘুম থেকে উঠবো এই সময়তে খারাপ ব্যবহার করবে, আবার রাত্রেবেলা যখন ঘুমোতে যাব তখনও খারাপ ব্যবহার করবে। মানে একরকম মনে করেন যে এটা আমার মেডিসিন, এই ওষুধগুলো খেয়ে আমি ঘুমাই, আবার এই ওষুধগুলো আমি ঘুম থেকে উঠেই খাই। তো যাই হোক, এরপর ওনারা গালাগালি করতেছে, আমি আমার মতো করে আমি তখন আস্তে আস্তে করে দাদার ওই দোকানের দিকে গেলাম। তো সকালবেলা যেহেতু দোকানে কাস্টমার খুব বেশি একটা নেই, দোকানটা মোটামুটি ফাঁকা, আমি বললাম যে দাদা চা খাবো। তা বলে যে চা বানাই দিচ্ছি, মানে চা বানাই দিলাম, আমি বিস্কিট দিয়ে চা খাইতেছে। আর মনে মনে চিন্তা করতেছি কেমনে বলবো ওনারে, উনি যদি কোনোভাবে জানে আমি সেই পাড়ার মধ্যে গেছি তাতে উনি আমাকে মানে ঠিক রাখবে না। তো আমি অনেকক্ষণ ধরে বসে আছি, কাস্টমার আসতেছে যাচ্ছে, বেশিরভাগই ধরেন আপনার মাঠে ঘাটে কাজ করা লোকজন, ওরা আসতেছে আবার চলে যাচ্ছে। দাদা আমারে বলতেছে, আবির কি হয়েছে তোর, কিছু বলবি? আমার এরকম করে বলুন, আমার তুই করে ডাকতো আর কি, কিছু বলবি? আমি বললাম দাদা একটু কথা বলতাম, কিন্তু কিভাবে বলবো ঠিক বুঝতে পারতেছি না। পরে বলে তা কি বলবি বল, কোনো সমস্যা? আমি বললাম দাদা সমস্যা তো, কিন্তু সমস্যাটা আমার না, সমস্যাটা হচ্ছে আপনার। এখন এটা যদি কেউ শোনে তাহলে সমস্যা হবে, আমি একটু গোপনে আপনাকে বলতে চাই। পরে বলে তাই বল না, এখন তো কোনো কাস্টমার নেই, দোকানে কেউ নেই, বল। আমি তখন টেবিলটাকে আরেকটু ওনার কাছাকাছি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বললাম দাদা আপনি কি শিবটার বিয়ে ঠিক করছেন? উনি তখনই চোখ টোক বড় করে ফেলে। ও তখন বলতেছে, তার মানে কি আমার মেয়ে শেষ পর্যন্ত তোর মুসলিম ছেলেদেরকে ধরছে, মানে তোর কাছে গিয়ে অভিযোগ করছে, আমি ওরা কাইটা গাঙ্গে বাসায় দিব, মানে খুব গালাগালি করতেছে। আমি বললাম দাদা আপনি আমার গালাগালি করেন না, আসলে গালাগালি করবেন না, আর আপনার এই মুহূর্তে দোকানে থাকার কথা ছিল না, আপনার এই মুহূর্তে আপনার থাকার দরকার ছিল হয় থানার বারান্দায় অথবা আপনার হসপিটালের বারান্দায় মর্গের সামনে, আপনার এই দুই এক জায়গায় থাকা দরকার ছিল। আল্লাহর কৃপা, আল্লাহর রহমতে অথবা আপনার ভগবানের আশীর্বাদে হয়তো আপনি এখন দোকানে বসে আছেন। এইটা বলার পর উনি তখন একটু থমকে দাঁড়ালো, একটু চুপ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। শান্ত হয়ে বলে কি, এটা কি বললি? আমি বললাম হ্যাঁ, যদি আপনি শুনতে চান আমি আপনাকে বলি, যদিও আমার মনে হয় না যে আপনাকে বলে কোনো কাজ হবে, তাও আপনাকে বলি, আপনি তো একজন পাষাণ্ড পিতা। আমি গতকালকে রাতে এই ঘটনা ঘটছে, মানে সবই ওনাকে বলছে। অ্যান্ড সব কিছু বলার পরে উনি তখন একটু মানে একটু চুপ হয়ে গেছে, বলে এটা সত্যি? আমি বললাম দাদা আপনার মেয়ে ফাঁসি দিতে গেছে, এটা আমি দেখছি, আমি আপনার কাছে মিথ্যাটা কেন বলতে যাব, আমি আপনাকে মিথ্যে কেন বলবো? উনি বলে এই জন্যই তো আমি সকালবেলা উঠে দেখি আমার গরুর গলায় রশি নাই। আমি বললাম তাহলে আপনি বলেন আমি এবার মিথ্যাটা কই বললাম? উনি বলে এবার একটু খুব মানে আপনার একটু দুঃখ নিয়ে বলতেছে যে কি করবো রে, আসলে আমি বুঝতে পারছি না, আমার মেয়েটা তো চায় না ওই লোকটাকে বিয়ে করতে, আর বিয়েটা না দিয়ে উপায় কি, আমার আরও ছোটো 2টা মেয়ে আছে, ওই ছোটো 2টা মেয়ে আছে, ওই 2টাও বড়ো হয়ে গেছে, আর হিন্দুদের তো একটা মেয়ে বিয়ে দেওয়া মানে সহজ কোনো কথা না। তোরা মুসলমানরা যেরকম একটা ছোটোখাটো অনুষ্ঠান করেও মেয়েকে বিয়ে দিয়ে দেয়, কোনো একটা ঝামেলা হয় না, কিন্তু বাজান রে হিন্দুর ক্ষেত্রে তো এটা না। একজন হিন্দু পিতা তার মেয়েকে বিয়ে দিতে যে কত কষ্ট, আর এই মেয়েকে বিয়ে দিতে গিয়ে বাবা নিঃস্ব হয়ে যায়। আমার এই মেয়েকে মানে আমাদের ধর্মে আছে ছেলেদেরকে অনেক কিছু দেওয়া লাগে, বরকে অনেক কিছু দিতে হয়, মুসলমানরা হয়তো দেয় না, আমরা অনেক কিছু দেই। তো এই সব কিছু দিয়ে আসলে মেয়েটাকে বিয়ে দেওয়া আমার কাছে এটা আসলে কেমন জানি একটু অন্যরকম লাগতেছে। আর তাছাড়া আমার ছোটো আরও 2টা মেয়ে আছে। তো এখন আমি যে ছেলে কাছে বিয়ে দিব, উনি যদি একটু বয়স্ক আর দেখতে শুনতে একটু সুন্দর না, কিন্তু সে আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। ধরো আমি ওই জামাইয়ের টাকায় মেয়েকে বিয়ে দিব, এতে আমার এক্সট্রা কোনো টাকা লাগবে না, আর আমার ছোটো 2টা মেয়েকে আমি পরে বিয়ে দিব। এই পরিকল্পনা করে আমি চিন্তা করছিলাম যে মেয়েটাকে বিয়ে দিয়ে দিব। আমি বললাম দাদা আপনি মেয়েটা ক্লাস 10-এ পড়ে, এবং যতটুকু জানি তার রোল নাম্বার হচ্ছে 2, খুবই মেধাবী। এই মেয়েটা এসএসসি পরীক্ষা দিলে নিশ্চিত একটা ভালো রেজাল্ট করবে, আর মেয়েটা যখন একটা ভালো রেজাল্ট করবে আপনি মেয়েটাকে যে কোনো একটা সুন্দর ছেলের হাতে তুলে দিতে পারবেন। আর যদি কোনো ছেলের হাতে তুলে নাও দেন, মেয়েরা মোটামুটি এসএসসি পাস করলে প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে যায়, ওর যে মেধা ও ভালো একটা চাকরি পাবে। আমি বলি কি দাদা আপনি ওর বিয়েটা দিয়েন না, আপনার সঙ্গে আমার সম্পর্কটা খুব বেশি একটা ভালো না, কিন্তু গতকালকে রাতে আমি আপনার মেয়েকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, ঠিক এই জন্যই আমি আপনার কাছে আসছি। মেয়েটা হয়তো আমি একদিন দেখেছি, কিন্তু আপনি আপনার এই মেয়েটাকে কোলে পিঠে করে আজকে এতগুলো বৎসর পার করেছেন। এগুলো বলার পর দাদা একরকম কান্না করে দেয়। আমি বললাম দাদা আপনি বিয়েটা ভেঙে দেন, আর আমার কাছে তো আসলে খুব বেশি টাকা নাই, আমি তাও কথা দিচ্ছি আপনার মেয়ের এসএসসি পরীক্ষার টাকাটা আমি ম্যানেজ করে দিব, যেভাবে হোক আমি ম্যানেজ করব, আর আপনি মানে মেহেরবানি করে ওরে বিয়েটা দিয়েন না। মোটামুটি দাদা তখন আমার কথাটা শুনছে, আমার কথাটা শোনার পরে বলা আচ্ছা ঠিক আছে। তো এবার আমি চলে আসছি, বাড়িতে এসে মোটামুটি একটু শান্তি লাগতেছে যে যাকে একটা ভালো কাজ করছে, মানে খুব একটা ভালো কাজ করছি। এর পরের দিন আমি তখন মোটামুটি আমার বড় বোন আবার আমাকে অনেকটা ভালোবাসে, আমার বড় দুলাভাই আবার একটু মানুষকে দান টান করে।
আমি বড় বোনরে চাই ধরছি যে বোন এমন এমন ঘটনা, আমাদের এলাকায় একটা মেয়ে এসএসসি পরীক্ষা দিবে, তুই চিনবি হিন্দুপাড়া শিপ্রা, ওর বাপের আসলে টাকা নাই, যদি পারিস ওর হচ্ছে ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশনের জন্য আমার টাকা দে। আমার বোন বলতেছে হিন্দু মেয়ে, ওরে দিয়া লাভ কী হবে? আমি বললাম দে না। তা বোন দুলাভাইয়ের কাছ থেকে খুব কষ্ট করে আমি তখন এই শিপ্রার জন্য টাকা ম্যানেজ করি। এই টাকা এনে তখন আমি দাদার হাতে দিই। দাদার হাতে দিলে পরে দাদা খুব খুশি হয়। আমি বললাম যে টাকাটা ওরে দিবেন, ও যাতে ভালো করে পড়াশোনা করে পরীক্ষাটা দেয়। যেদিন টাকাটা দিলাম তার পরের দিনে দুপুরবেলা আমার মোবাইলে আননোন একটা নাম্বার থেকে কল আসে, অপরিচিত নাম্বার। রিসিভ করলাম, পরে বলতেছে আমি শিপ্রা। তাই আমি বললাম যে এটা কার নাম্বার? বলে এটা আমাদের ঘরের নাম্বার। আমি বললাম তোদের ঘরে মোবাইল আছে? বলে হ্যাঁ একটা মোবাইল আছে। আমি বললাম তো কি তোর আব্বা টাকা দিছে, পরীক্ষা দিছিস? টাকা কি স্কুলে জমা দিছিস? বলে স্কুলে টাকা জমা দিব, কিন্তু আপনি কেন এতগুলো টাকা দিলেন আমার আব্বারে? আমি বললাম দিলাম আর কি, তোর আব্বা তোর বিয়ে দিয়ে দিবে, তোর বিয়ে ভেঙে দিছে না? বলে হ্যাঁ বিয়ে ভেঙে দিছে, এখন আমাকে পড়াশোনা করাইতেছে। আমি বললাম যা, তোর তো কপাল খুলে গেছে। তারপরে বলে ভাইয়া কিছু না মনে করলে আমি কি আপনাকে একটু দেখতে পারি? আমি বললাম আমি তো এখন মাঠে আছি, তুই কই আছিস? বলে আপনি যদি একটু আমাদের এদিকে একটা ঘাট আছে, বলে ঘাটের দিকে আসেন তাহলে আপনার সঙ্গে আমি দেখা করতে পারি। আমি বললাম স্কুলে যাস নাই? বলে না। তো আমি ঘাটের ওই দিকে গেলাম, ওই দেখলাম বাড়ি থেকে বেরিয়ে আসছে, এটি হিন্দুপাড়ার পাশে একটা ঘাট আছে, ঘাটের ওখানে। তো যাওয়ার পরে ও আমার পা ধরে সালাম করতেছে। এই প্রথম কেউ আমার জীবনে আমার পা ধরে সালাম করলো, এটা আমার কাছে অন্যরকমই মনে হলো। আমি তখন বললাম যে আরে ধুর, তুই আমার পা ধরে সালাম করতেছিস কেন? আমি এমন কি মহৎ কাজ করে ফেলছি? ও বলে আপনি আমার জীবনটাকে নরকের হাত থেকে বাঁচিয়েছেন, আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন, নির্ঘাত আপনি তো আমার কাছে আমার ভগবান। আমি বললাম না রে, এরকম করে বলিস না, আসলে আমি এত বড় কেউ এখনও হতে পারি নাই। তারপর বললো আচ্ছা ঠিক আছে, আপনি আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যাতে ভালো রেজাল্ট করতে পারি। আমি যে ঠিক আছে, যা তোর জন্য আমি প্রাণগুলো আশীর্বাদ করে দিলাম। তারপরে আমি মাঝে মাঝে ওরে হেল্প করতাম, ওর বাবার কাছে নিয়ে টুকিটাকে টাকা দিয়ে আসতাম, ওর বাবা ওরে দিত। তো এরকম করতে করতে ওই কী করতো, প্রতি রাতে ওর মোবাইল নিয়ে আমার মিস কল মারতো। আমি যখন ঘরেই ঘুমাইতাম মিস কল মারতাম, আমি তখন কল ব্যাক করতাম, পরে আমার সাথে কথা বলতো যে আমি তো পরীক্ষা দিতে যাব, আপনি দোয়া করেন, এটা সেটা। এরকম করতে 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 আমার তো আসলে লাইফে কোনো ভালো লাগা বা ভালোবাসা, কোনো অ্যাম্বিশন, এগুলো কিছুই ছিল না। আমি ছিলাম একটা অন্যরকম মানুষ, চিহ্ন ছাড়া এরকম একটা ছেলে, যার চাল নেই চুলো নেই বললেই চলে। তা আমার মতো একটা ছেলের ক্ষেত্রে যখন হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে গেল, এমন একটা মেয়ে আমার লাইফে চলে আসলো, আমি তার সঙ্গে কথা বলি, দেখা করি, মন খারাপ লাগে, গল্প গুজব করি, এরকম করতে করতে ভিতর থেকে তার জন্য একরকম ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। আমি জানিও হিন্দু, আমি মুসলমান, কিন্তু এরপরও জানি না কেমন যেন একটু ভালোই লাগতো। এরকম করতে করতে পরে আমার বাবা আমাকে একটা মোটর সাইকেল কিনে, ঠিক বাবা দেয় বললে ভুল হবে, আমার বড় দুলাভাই টাকা দেয়। আব্বা বড় দুলাভাই টাকা দিলে পরে আব্বা দেখে শুনে আমাকে একটা মোটর সাইকেল কিনে দেয়। তা এই মোটর সাইকেলে কিনে দেওয়ার পরে আমি তখন করলাম কি, এই যে শিবরার পরীক্ষার কেন্দ্রটা অনেক দূরে পড়ছে, আমাদের এলাকা থেকে বেশ দূরে। তো সেই কেন্দ্রে আমি তখন ওরে নিয়ে যাইতাম পরীক্ষা দেওয়ার জন্য, মোটর সাইকেলে করে নিয়ে যাইতাম। ও পরীক্ষা দিত, আমি দাঁড়ায় থাকতাম। আবার পরীক্ষা শেষ হলে আমি ওকে মোটর সাইকেলে করে নিয়ে আসতাম। ওর পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরে, ওর যখন রেজাল্ট আউট হয়ে গেল তার অনেক পরে আমার একদিন বলতেছে আমার খুব সুন্দরবন যেতে ইচ্ছে করে, আমি একটু সুন্দরবনে ঘুরতে যাব, আমার অনেক ইচ্ছা আমি একটু সুন্দরবনে যাব। তা আমাদের এলাকা থেকে সুন্দরবন বেশ খানিকটা কাছেই ছিল। আমি তখন বললাম যে তোর সুন্দরবন যাইতে ইচ্ছে করে, আচ্ছা ঠিক আছে, যা আমি তোর সুন্দরবনে নিয়ে যাব। এই পরে আমি তখন তার এই সুন্দরবনে নিয়ে গেছিলাম, সুন্দরবনে দুজনে ঘুরলাম। আমরা দুই দিন এক রাতের ট্রিপে গেছিলাম। তো 2 দিন যেদিন গেলাম সেদিন তো ঘুরলামই, আপনার কটকা মটকা জাহাজ ওইদিকে সব কিছু ঘুরলাম, ঘুরে রাতের বেলায় দুজনেই লঞ্চে থাকলাম। এবং ওই রাতটা ছিল আমার জন্য ভাই সবচেয়ে মধুর এবং ভালোবাসার একটা রাত। গভীর রাতে আকাশে একটা বড় চাঁদ ছিল, সমুদ্রের মাঝখানে লঞ্চের উপরে বসেছিলাম টেবিলের মধ্যে, এবং ওর নিচ থেকে আসছে এসে দুজনেই টেবিলে বসে বসে গল্প করতেছিলাম। ওই মুহূর্তটাতে আমার হাত ধরে বলতেছে যে আমি যদি মুসলিম হতাম তাহলে আমি আপনাকে সত্যি বিয়ে করতাম। আমি বললাম মুসলিম হওয়ার জন্য কারো কাছ থেকে তো অনুমতি নিতে হয় না, যে কেউ চাইলে মুসলিম ধর্মে আসতে পারে, মুসলিম ধর্ম আসার জন্য কারো পারমিশন লাগে না। তো এমন না যে মুসলিম হতে হলে কোনো পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করতে হয়। ও তখন আমাকে বলে তাহলে কি আমাকে মুসলিম বানাবেন, এমন করে বলতেছে। আমি বললাম তুই যদি মুসলিম হোস তাহলে তো আমার ক্ষতি নেই, বরং লাভই আছে, আমি দেখে শুনে একটা ভালো মুসলিম ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দিব। ও বলে না, আমি যে ছেলেটার হাত ধরছি সেই ছেলেটাই যদি আমাকে বিয়ে করে তবে আমি ঠিক মুসলিম হতে রাজি আছি। এইটা বলার পরেই না আমি তার মুখের দিকে তাকিয়ে আছি, মনে হলো যেন সত্যি সত্যি আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম। আমার ঠিক দেখে মনে হলো আকাশের মধ্যে একটা চাঁদ ঝুলতেছে এবং আমার সামনে নিশ্চিত একটা চাঁদ বসে আছে। জানি না কেমন করে জানি মনের অজান্তেই ওকে বুকে জড়িয়ে ধরলাম।
পাশাপাশি চেয়ারে বসেছিলাম। ও যখন আমার বুকে মাথাটা রাখলো, মন হলো যেন আমার বুকে জ্বলন্ত আগুনের মধ্যে এক টুকরো বরফ পড়লো। মুহূর্তেই বুকের ওই কষ্টটা দূর হয়ে গেল। ওকে জড়িয়ে ধরলাম আর বাতাসের মধ্যে লঞ্চটা আপনার পানির সঙ্গে দোলন খাচ্ছিল। অন্যরকম শান্তি আর অন্যরকম ভালোবাসা। ঠিক সে রাতের পর থেকেই শুরু হলো শিবটার সঙ্গে আমার একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক। জানি না এই সম্পর্কের ভবিষ্যৎ কী, কিন্তু তারপরও ও আমাকে বলেছিল, কথা দিয়েছে ও মুসলিম হয়ে যাবে। আমার একটা চিন্তাভাবনা, ও যদি মুসলিম হয়ে যায় তাহলে আমি ওর সঙ্গে সংসার করব, সারা জীবন দুজনে একসঙ্গে থাকবো, এরকম একটা পরিকল্পনা আমার ছিল। সেই দিকেই একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। সন্ধ্যা হলেই ওদের ওই হিন্দু পাড়ার ওখানে চলে যেতাম। ঘাটেও আসতো, ঘাটে বসে দুজনে গল্প করতাম। ঘাটের ওই পুকুরের মধ্যে আপনার শ্যাওলা ফুলে থাকতো। শ্যাওলার পাড়ে বসে দুজনে এক রোমাঞ্চকর ভালোবাসার মধ্যে হারিয়ে যেতাম। আজও সেই শ্যাওলা বাগান আছে, কিন্তু আমার ভালোবাসার মানুষটা নাই। যাই হোক, এমন করেই তখন সময়গুলো কাটতে কাটতে আমরা মোটামুটি দুজনে বেশ গভীর একটা পর্যায়ে চলে গেলাম। একদিন রাতের বেলায় আমি জানি না হঠাৎ করে কেন জানি বললো আমাকে দেখতে ইচ্ছে করে। মানে বলতেছে, তোমার আমার খুব দেখতে ইচ্ছে করে। আমি বললাম, কেন হঠাৎ করে এত রাতের বেলায়? ও বলে, তুমি একটু আসো না, ঘাটে আসো। আমি বললাম, আরে না, এত রাতের বেলায় ঘাটে গেলে ভূতে চাইপা ধরবে। ও বলে, ভূত কিছু করবে না, তুমি আসো না। মানে খুব অনুরোধ করতেছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুই যদি এরকম করে বলতেছিস তাহলে আমি যাবো নি। এরপরে আমি ওর সঙ্গে ঘাটে দেখা করতে যাই। ঘাটে কথা বলতেছি, এমন সময় হঠাৎ করে ওদের পাড়ারই কয়েকটা ছেলে এসে আমাকে ওখানে ধরে ফেলে, হিন্দু পাড়ার, যারা আমার সমবয়সীয় হবে। ধরে ফেলার পরে আমি বললাম, একজনের নাম ছিল হৃদয়, আরেকজনের নাম ছিল প্রদীপ। আমি, কী রে তোরা আমার ধরতেছিস কেন? প্রদীপ, হৃদয়। পরে বলতেছে, চল ভিতরে চল। এই বলে তখন শিবরাটি আর আমারে দুজনেরই ভিতরে নিয়ে গেছে। ভিতরে নিয়ে গিয়ে শিবরাদের বাড়ির উঠানে একটা গাছ আছে, গাছের সঙ্গে আমাকে তখন পিচমোড়া বাঁধিয়ে দিছে। বাঁধিয়ে তারা তখন হিন্দু বাড়ির সবাইকে ডাকতে শুরু করছে। মানে আমি তখন বললাম যে, দেখ এরকমটা কেন হইতেছে? ওদেরকে তো আমি চিনি, দিনের বেলা ওদের সঙ্গে আড্ডা মারি, এবং ওরা কোন প্ল্যানিং, ওরা কিন্তু আমার এই সম্পর্কের বিষয়টা জানতো, যে এই শিবরার সঙ্গে আমার প্রেম ভালোবাসা চলতেছে, এটা জানতো। এবং ওরা জেনে শুনে কেন আমার ওখানে আটকাইলো। শিবরার বাবা মা আসতেছে, ওরা বলতেছে, মানে শিবরার বাবা মারে বলতেছে, আপনি এখানে আসবেন না, যদি আপনি এখানে আসেন তাহলে আজ বড় খারাপ হয়ে যাবে। মানে ওদের আচার আচরণ ছিল এতটাই ভয়ানক এবং হিংস্র, যা ঠিক বলার মতো না। আমি বললাম যে, হৃদয় এরকমটা কেন করতেছিস? বলতেছে, ভাই আপনারা অনেক দিন ধরে খুঁজতেছিলাম, এবং আজকে কট পাইছি মিয়া, আপনি গোপনে গোপনে মধু খেয়ে যাবেন, আমাদের পাড়ার মেয়েদের নিয়ে আপনি হোস্টি নষ্টি করবেন আর আমরা ছেড়ে দিব। আমি বললাম, হৃদয় দেখ, আসলে ঠিক এরকম কিছুই না, এটা পুরোটাই একটা উল্টাপাল্টা তোরা চিন্তাভাবনা করতেছিস, ওর সঙ্গে আমার তেমন কিছুই নাই। পরে বলে, সব আমরা জানি। ভাইদা রাখলো, সকাল হয়ে যাচ্ছে। আমি বললাম, দেখ আমারে ছেড়ে দে। সকালবেলা তখন আমার আব্বারে খবর দিছে, আমার মায়ের খবর দিছে। মানে এটা আমার জন্য খুব বেদনাদায়ক একটা বিষয় ছিল। আমার আব্বা মা আমাকে ছুটানোর জন্য এখানে আসবে, আমি আসলে আপনাকে কীভাবে বলবো, আমার যেন কলিজাটা ছিঁড়ে আছে, আমাকে মেরে ফেললাম, এতটা কষ্ট পাইতাম না। সকালবেলা আমার আব্বা আম্মা আসছে, আসার পরে তখন আমাকে ভাইদা রাখছে। তো ওদের পাড়ার যে মোড়ল ছিল, হিন্দু পাড়ার মোড়ল, উনি তখন আসছে, এসে বলতেছে যে, আপনার ছেলেকে এমনি এমনি ধরছে। আমি কী করবো, নিচের দিকে তাকিয়ে আছে। আমার আব্বা তখন করলো কি, জুতাটা খুলে আমার গালে ঠাস ঠাস করে কয়েকটা বাড়ি মারছে। ওই সময়ের ভিতরে তারা শিবরাটির ভিতরে নিয়ে গেছে। তো জুতার মধ্যে জুতা দিয়ে মারছে। মাইরা বলতেছে যে, আমার আব্বারে বলে যে, আপনি এখানে সিগনেচার করেন, মানে সাদা কাগজে সিগনেচার করতে হবে। আমার আব্বা বলে, আমি কেন সাদা কাগজে সিগনেচার করব? বলে, তাহলে আপনার ছেলের ছাড়বো না, আপনার ছেলেকে জেলে দিয়ে দিব, অথবা আমরা মেরে ফেলবো, আপনার ছেলের ছাড়বো না। আপনার ছেলে আমাদের পাড়ার মেয়ের সঙ্গে ধরা খাইছে, যদি মুসলিম হইতো আমরা বিয়ে দিয়ে দিতাম। তো আপনার ছেলে ভবিষ্যতে আমাদের পাড়ার মেয়ের কোনো ক্ষতি করবে না, এই হিসেবে আপনাকে বনসই দিতে হবে। আমার আব্বা বলে, তাহলে তোমরা উপরে লেখো, আমি সই করি। ওরা বলে যে, আপনাকে বনসই দিতে হবে। আমাকে রাতের বেলায় খুব মারছে, আমার শরীরে রক্ত বেরিয়ে আসে। আমার মা এগুলো দেখে কান্নাকাটি শুরু করছে। মা তো একটু কোমল হৃদয়, কান্নাকাটি করতেছে। আব্বারে বলতেছে, আপনি বনসই দেন, আমার ছেলেটা মরে যাবো, শরীর থেকে রক্ত বেরিয়ে আসে। তো আমার আব্বা তখন বনসই দিল। বনসই দেওয়ার পরে আমাকে ওখান থেকে ছেড়ে দিছে। আমার আব্বা আমার বাড়িতে আনছে, আইনে মা আমাকে হসপিটালে নিয়ে গেছে, চেক আপ করা হয়েছে। মানে প্রচুর মারছে আমাকে রাতের বেলায়। ঘরে আসছি, আসার পরে আব্বার তো দুর্ব্যবহারের কোনো শেষ নাই। মানে এত খারাপ ব্যবহার করতেছে, মানে যা আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না, প্রচুর পরিমাণের খারাপ ব্যবহার করতেছে। তো আমি তখন করলাম কি, রাতের বেলায় ওর নাম্বারে কল দিলাম, মানে শিবরার নাম্বারে কল দিয়ে দেখতেছি যে নাম্বারটা বন্ধ। মানে ঠিক বুঝতে পারতেছিলাম না যে নাম্বারটা কেন বন্ধ করে রাখছে। এবং এরকম করে বারবার কল দিতেছি, দিনটাত মিলিয়ে 24 ঘন্টা কল দিচ্ছি, কার নাম্বারটা বন্ধ। তখন আমার অবস্থা কী হয়েছে, আমার ঘর থেকে বেরোতে দিত না। আমার আব্বা আম্মা একটা মেয়েকে যেমন করে আটকায় রাখে, এমন করে আমার ঘরের মধ্যে আটকায় রাখে। আমার মোটর সাইকেলের তালা মেরে আমার আব্বা চাবি নিয়ে গেছে।
আমি মোটরসাইকেল নিয়ে বেরোতে পারি না, ঘরের বাইরে যেতে পারি না। মানে কি একটা অস্থির অবস্থার মধ্যে আছি রে ভাই, বলে বোঝানো যাবে না। যতই বললাম আমি ভালো হয়ে গেছি, এরকম কিছুই না, না তারা আমার কোনো কথাই শুনবে না। এভাবে প্রায় 15 দিনের মতো আমার ঘরবন্দি করে রাখছে। 15 দিন পরে হঠাৎ করে আমার কানে খবর আসলো শিপ্রার বিয়ে। ওর বিয়ের খবরটা শুনে মনে হয় কি যেন আমার কলিজাটা ছিঁড়ে গেছে ভাই, ঠিক বুঝাইতে পারবো না। ভিতরটা মনে হয় ফেটে গেছে যখন জানতে পারলাম যে ওর বিয়ে। তো তখন আমি ঘরের মধ্যে বন্দি, আমার আসলে কিছু করার নাই। ওদের বাড়িতে হিন্দু পাড়ার বিয়ে সম্বন্ধে তো আপনি জানেনই যে প্রচুর পরিমাণে ডাকডোল বাজিয়ে ওরা অনেক আনন্দ ফুর্তি করে ওদের বিবাহটা সম্পন্ন করে। ওরা অনেক ডাকডোল বাজাইতেছে, পুরো এলাকাবাসীকে জানাইতেছে এবং প্রচুর পরিমাণের ওর বাড়িতে আনন্দ হচ্ছে, আমি সেটা বুঝতেছি। ওর বাড়ির প্রতিটা ঢোলের বাদ্য যেন আমার হৃদয়ে এসে কাটার মতো বিঁধতেছে। আমি ঠিক বোঝাতে পারবো না যে আমার মনের পরিস্থিতি কতটা খারাপ হয়েছে। মনের অজান্তেই চোখ দুটো ভিজে, জলে ভিজে টইটম্বুর হয়ে গেছে। না কাউরে বলতে পারি, না সহ্য করতে পারি। মনে হয় যেন মৃত্যুটা খুব সন্নিকটে চলে আসছে। রাত পোহালেই আমার ভালোবাসার মানুষটা হয়ে যাবে অন্য কারো। এরকম করতে করতে একটা পর্যায়ে ঢোলের বাদ্য থেমে গেল। জানতে পারলাম আমার ভালোবাসার পাখিটারে অন্য কেউ নিয়ে গেছে, হয়তো তার বাসর হয়ে গেছে, তার সঙ্গে থেকেছে অন্য পুরুষ। এটা আমার জন্য কতটা বেদনাদায়ক ছিল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার শিপ্রার গায়ে কেউ হাত দিবে এটা আমি কখনো মানতেও পারবো না, কিন্তু আমার সেই শিপ্রাজ অন্য কারোর সঙ্গে ঘুমাচ্ছে। এটা যে আমার কী বলবো রে ভাই। যাই হোক, ওর বিয়ে হয়ে গেল এবং ওর বিয়ে হয়ে যাওয়ার পরে আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছিলাম। খাওয়া দাওয়া করতাম না, ঘুমাইতাম না, মানে প্রচণ্ড রকমের পাগলামি শুরু করছি। ওই সময় তো আমার একেবারে বড় ভাই বিয়ে করছে, আমার মেজো ভাইয়া বিয়ে করে নাই, আমি তো ছোট। তখন আমার আব্বা আম্মা সিদ্ধান্ত নিল মেজো ভাইয়া বিয়ে করলে করুক, না করলে না, আমারে বিয়ে করাই দিবে। আমার জন্য তারা অলরেডি মেয়ে দেখতে শুরু করছে। আমি যে বিয়ে করবো না, তোমরা যাই করো যেটাই বলো, আমি বিয়ে করবো না। আব্বা আম্মা মোটামুটি মেয়ে দেখতেছে, মানে প্রচণ্ড রকমের যায় ঝামেলা করতেছে, আমার বিয়ে দিয়ে দেবে। তো আমি বিয়ে করবো না করবো না করবো না। জানতে পারি খুলনার ওইদিকে ওর বিয়ে হয়, মানে আপনার শিপ্রার বিয়ে হয় খুলনার ওইদিকে। তো ওর বিয়ে হয়ে যাবার প্রায় 4 মাস অতিবাহিত হয়ে গেল। এই 4 মাস এক একটা দিন আমার কাছে মনে হয় এক একটা বৎসর কেটেছে। এত কষ্টে জীবন কাটছে যা বলে বোঝাতে পারবো না। 4 মাস পরে আমি অনেক ঘাঁটাঘাঁটি করে অনেক কষ্টের পর ওর ফোন নাম্বারটা ম্যানেজ করতে পারি। অনেক কষ্ট হয়, ওর ফোন নাম্বারটা নিতে আমার প্রচণ্ড রকমের কষ্ট হয়। এবং নাম্বারটা ম্যানেজ করার পরে 4 মাস পরে আমাকে একদিন কল করি ভাই। তখন আপনার প্রায় দুপুরের দিকে হবে, 1টা কি 1:30টার মতো বা যেরকম সময় মাঠের ধারে গিয়া কল দিছি। তারপর ভয়ও পাচ্ছিলাম যে ওর হাজব্যান্ড আছে কিনা, ওর হাজব্যান্ড থাকলে তার আবার ঝামেলা করবে। কল দিলাম পরে ও তখন রিসিভ করছে। রিসিভ করলে আমি বললাম যে শিপ্রা কেমন আছো, আমি আবির। এইটা বলাতেই না ও ওইখান থেকে হাউ মাউ করে কান্নাকাটি করতে শুরু করছে। মানে এত কান্নাকাটি করতেছে যা বলার মতো না। আমিও ভাই খুব ইমোশনাল হয়ে গেছিলাম। আমার বলতেছে আবির তুমি কই, আমি তোমার একটা বার দেখবো, তুমি একটা বার আসো। আমি বললাম তোমার তো বিয়ে হয়ে গেছে আজকে 4 মাস। ও বলে আমার 4 মাস বিয়ে হয়েছে, আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে বেরোতে দিচ্ছে না, আমার ঘরের মধ্যে আমার আটকায় রাখছে, আমি খুব কষ্টে আছি। আমি তোমার হাজব্যান্ড কী করে? বলে আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে সেলুন দোকান আছে, ওর সেলুন দোকান আছে, ওই সেলুন দোকানে আছে। আমি বললাম যে ও বলে যে দেখো না আমি তোমার সাথে একটা বার দেখা করব। আমি বললাম যে দেখো আমারও তোমার জন্য খুব খারাপ লাগতেছে, ভিতরটা ফেটে যাইতেছে, কিন্তু কাউকে বুঝাতে পারি না। কীভাবে বুঝাবো বলো, আমার কথা কে শুনবে? ও বলে আবির চলো না আমরা একটা বার দেখা করি। আমি বললাম ঠিক আছে, তুমি যদি ঠিকানা দাও আমি তাহলে যাবো। ও আমাকে ঠিকানা দিল এবং 3 দিন পরে তখন তার সঙ্গে দেখা করার জন্য আমি তখন খুলনাতে গেলাম। এবং খুলনা মংলার ওইদিকে তার বাড়ি ছিল, খুব সুন্দর এরিয়া ছিল জায়গাগুলো। ওখানেই হচ্ছে একটা ক্যাপেটের মতো একটা, মানে কটেজের মতো একটা জায়গা, ওইখানের মধ্যেও তখন আসছে একদিন বিকেলবেলা, শাড়ি পরে আসছে। আমার চোখের বাড়িতে বুক ভেসে যাচ্ছে ভাই, আপনাকে যে আমি লেখাগুলো লিখতেছি। আমি যখন ওর 4 মাস পরে দেখলাম ও শাড়ি পরা, কপালে সিঁদুর, এবং খুব কষ্ট হচ্ছিল ওকে দেখার পরে। ও আয়শা কোনো কথা নাই বার্তা না আমাকে বুকে ঝরিয়ে নিয়েই কান্না করতেছে, খুব কান্না করতেছে। আমি বললাম তুমি যে আসলা তোমার হাজব্যান্ড যদি জেনে যায়? ও বলে না আমার হাজব্যান্ড জানবে না, আমার হাজব্যান্ড জানবে না, আমার হাজব্যান্ড সেলুনের দোকানে। আমি বললাম কেমন আছো? বলে দেখে বুঝো না কেমন আছি। আমি বললাম শিপ্রা যাই হোক, আসলে তুমি আমার ভাগ্যে নাই, যদি ভাগ্যে থাকতা তাহলে কেন এমনটা হলো বলো? ও আমাকে বলতেছে আমি কিচ্ছু জানতে চাই না, আপনি আমাকে নিয়ে চলেন, আমি আপনার সঙ্গে চলে যাব। আমি বললাম আরে আমি তোরে কই নিয়ে যাব বল, আমি তোমার কোথায় নিয়ে যাব? আমার চাল নেই চুলো নেই, এখনও বাবার উপরে পড়ে আছি। ও বলে আমি কিচ্ছু জানি না, আপনি আমার নিয়ে চলেন আমরা ঢাকা শহরে চলে যাই।
ঢাকাতে গিয়ে আমি গার্মেন্টসে চাকরি করে আপনাকে খাওয়াবো, আপনি ঘরে থাকবেন, আমি গার্মেন্টসে চাকরি করব এবং গার্মেন্টসে চাকরি করে আমি আপনাকে খাওয়াবো। আমি বললাম আরে না, গার্মেন্টসে চাকরি করে কি আর আমি চলতে পারবো? ও বলে পারবেন, আমি গার্মেন্টসে চাকরি করে আপনার টাকা দেবো, আপনি আমার সঙ্গে চলেন। মানে ও খুব কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম যে ঠিক আছে, আজকে তুই যা, আমি তোর সঙ্গে ফোনে কথা বললে একটা সিদ্ধান্ত নেব কী করা যায়। ও বলে না না না, আমি যাব না, উনি পাগলামি করতেছে। অনেকক্ষণ বুঝে শোনে আমি বিদায় করলাম, করে বাড়িতে আসছি। আইসা 1 সেকেন্ডের জন্য কিন্তু তারা ভুলতে পারিনি। এই যে 4টা মাস ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি, কথাবার্তা হয়নি। অনেকেই বলে যে চোখের আড়াল হলেই নাকি মানুষ মনের আড়াল হয়ে যায়। ভালোবাসা মানুষের সঙ্গে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস কথা না হলে নাকি ভালোবাসা মানুষকে ভুলে যাওয়া যায়। যারা এই কথাগুলো বলে ভাই, আমি তাদেরকে প্রশ্ন করি, আদৌ কি আপনার মনে তার জন্য কোনো ভালোবাসা ছিল? 4 মাস যে মানুষটার সঙ্গে আমার একটা সেকেন্ডের জন্য কথা হয়নি, বিশ্বাস করেন 4 মাস প্রতিটা সেকেন্ডে ও আমার হৃদয়ে হৃৎপিণ্ডতে ছিল। একটা সেকেন্ডের জন্যও কিন্তু আমি তারে ভুলতে পারি নাই। আমি তারে অন্যরকম ভালোবাসি এবং এই 4 মাসে আমার ভালোবাসা না কমে বরং দ্বিগুণ হয়ে গেছে। তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, যা আছে ভাগ্যে তাই হবে, এই নিয়ে আর চিন্তা ভাবনা দরকার নেই। আমি লাস্ট ডিসিশনে চলে আসলাম যে আমি ওকে নিয়ে পালায়া যাব। আমি ওকে নিয়ে পালিয়ে যাব এবং এই সিদ্ধান্তে তখন উপলব্ধি হইলাম। ওর সঙ্গে ফোনে কথা বললাম, ও ফোন দিত, আমিও ফোন দিতাম, দুজন কথাবার্তা বলতাম। কথাবার্তা বলতে বলতে লাস্ট পর্যন্ত ও বললো যে ঠিক আছে, ও পালায়ে যাবে। তো ওর হাতে কিন্তু তেমন কোনো টাকা পয়সা নাই এবং আমিও সম্পূর্ণ শূন্য হাতে আছি। তো আমার দুঃসম্পর্কের এক মামা হয়, অনেক দূরের সম্পর্কের মামা। উনি আবার হচ্ছে আপনার লিবিয়াতে থাকতো আর কি, লিবিয়াতে থাকে এবং তিনি ওখানে ব্যবসা বাণিজ্য করে, খুবই নাম করা একজন মানুষ। তো আমার মামার সঙ্গে আবার মোটামুটি সম্পর্ক আছে। মামাকে এই কথা বলছিলাম, মামাকে বলছিল হেল্প করবে। এরপর আমি তখন শিপ্রাকে নিয়ে ডিরেক্টলি ওই মামার বাড়িতে চলে যাই। ওই দুজনে পালায়া চলে যায়, ও শ্বশুরবাড়ি থেকে চলে আসে, আমাকে নিয়ে যায় এবং মামা সত্যি আমাকে অনেকটা হেল্প করে। যেটা আমার পরিবারে মানুষ করা দরকার ছিল, আমার বাবা করা দরকার ছিল, সেটা আমার মামা করে। এবং সেখানে নিয়ে যাওয়ার পরে মামা তখন হচ্ছে আমাদেরকে প্রথমত ওরা মুসলিম বানায়, ও মুসলমান হয় এবং এরপরে আমরা ও কলমা পরে মুসলমান হলে পরে আমাদের বিবাহ হয়, আমাদের বিয়ে হয় এবং বিয়ের পরে আমাদের বাসর ঘর। আসলে আমাদের বাসরটা না ভাই অন্যরকম একটা অবস্থা ছিল, আপনাকে কী বলবো ঠিক বলে বোঝাতে পারবো না। পুরোটা বাসর রাতও আমার বুকের মধ্যে, আমার বুকে মাথা রেখে কান্না করে, মানে পুরোটা বাসর রাতে অন্যরকমভাবে কাটে। যাই হোক, এবং এর মাঝে আমার আব্বা আম্মাও খবর পেয়ে যায় যে আমি ওই মেয়ের সঙ্গে পালায়ে গেছি বা শিবটাকে নিয়ে পালাইছি। আমার আব্বা আম্মাও জানে। তা আব্বা আম্মা তখন পুরোপুরিভাবে আমার আশা ছেড়ে দেয়। আব্বা আম্মা চিন্তা করতেছে তার 3 ছেলে 2 মেয়ে, এক ছেলে যদি না থাকে তাহলে কোনো প্রবলেম নাই। মানে সে পুরোপুরিভাবে আমার আব্বা আম্মা আমাকে ভুলে যায়। আমি যদিও আব্বা আম্মার সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করি, বাট তারা আমার সঙ্গে কোনো যোগাযোগ করে না, আমার সঙ্গে কোনো কথা বলে না এবং আমি যে তাদের সন্তান এটাও তারা মানতে রাজি না। তারা সবার কাছে বলে তাদের 2 ছেলে 2 মেয়ে, আমার কথা কারো কাছে বলে না। আমার অবস্থা যা, শিপ্রার অবস্থাও ঠিক তা। শিপ্রার পরিবার থেকেও শিপ্রাকে মোটামুটি কেউই মেনে নিচ্ছে না, ও তখন খুব কষ্টে আছে। এভাবে প্রায় মাস 2 মতো ছিলাম। বুঝতেই পারেন বেকার মানুষ, আমার কাছেও টাকা নাই, শিপ্রার কাছেও টাকা নাই এবং দুজনেই খুব অভাব অনটনের মধ্যে আছি এবং এর ভিতরে মামার বাসায় পড়ে আছি। তো মামা তখন বলতেছে আমি তো লিবিয়াতে চলে যাব এবং তোর সঙ্গে আমার পরে কথা হবে বলে মামার বাসায় আমি ছিলাম। মামা তখন প্রায় 1.5 মাস পর্যন্ত আমাদের সঙ্গে থেকে মামা লিবিয়াতে চলে গেছে। তো আমি কিছুই করতাম না, মামার বাসায় থাকতাম। মামা আবার মামিরে বলে গেছে যে আবিরের যাতে কোনো সমস্যা না হয়, ও যাতে ভালোভাবে থাকতে পারে, তাই মামার বাসায় মামির সঙ্গে থেকে গেছিলাম। তো মামা লিবিয়াতে যাওয়ার পরে আমারে ফোন দিয়ে বলতেছে তুই কি লিবিয়াতে আসবি? আমারে বলে যদি লিবিয়াতে আসিস তাহলে আমি তোর লিবিয়াতে আনতে পারি, লিবিয়াতে যদি তুই আসিস আমি তোর লিবিয়াতে আনতে পারি, তবে সামান্য কিছু টাকা লাগবে। এই সামান্য কিছু টাকা যদি ম্যানেজ করতে পারিস তাহলে আমি তোকে লিবিয়াতে নিয়ে আসবো। তো মামা যখন এটা বললো তখন আমার হাতের অবস্থা একেবারেই শূন্য, মানে আমার হাতে কোনো টাকা নাই। তো আর হচ্ছে শিপ্রাও আমাকে দেওয়ার মতো কোনো টাকা নাই। এরপরও আমি মানে অনেক কষ্ট করে আমার বড় বোনের সঙ্গে যোগাযোগ করি। বড় বোন তো আমাকে দেখতেই পারে না, বা ওই সময় তুই শুধু বড় বোন কেন, ফ্যামিলির কেউই আমার কথা শুনতে পারে না, আমাকে দেখতে পারে না। তারপরও বরাপুরে যখন বুঝিয়ে শোনায় বললাম যে আপু এমন এমন ঘটনা, আমি যা করার তা তো করেই ফেলছি, বাট বর্তমান অবস্থা আমার এরকম, আমার কয়টা টাকা দিলে আমি লিবিয়াতে চলে যাব। ওখানে মামার কথা বললাম, শিবন মামার কথা বললাম। পরে শিবন মামার কথা বলে তো আমার বোন চিনছে। পরে শিবন মামার সঙ্গে ফোনে কথাবার্তা বলে আমার বোনে, বলার পরে শিপন মামা তখন বলে যে আমাকে নিয়ে আসবে। তো আমার বোন আমাকে টাকা দেয়, আমার বোনের টাকা আমি পাসপোর্ট করি এবং পাসপোর্ট সম্পূর্ণ হওয়ার পরে আমার শিপন মামার জন্য পাসপোর্ট পাঠাই এবং একটা পর্যায়ে আমার ভিসা প্রসেস করে। আমার ভিসা প্রসেস হওয়ার পরে আমি বলেছিলাম যে শিপ্রা তুমি কই থাকবা? ও বলে আমি এই বাড়িতেই থাকবো, মানে শিপন মামার বাড়িতেই থাকবে এবং সেটা বলতেছে।
তো আমি তখন বললাম যে তুমি কি তোমার বাড়িতে চলে যাবা, মানে আমার বড় বোনের কাছে, আমার বড় বোনও কিন্তু ওকে নিতে রাজি আছে। তা ও আমার বড় বোনের কাছে যাবে না, ভয় পায় যে তোমার বড়পুর কাছে গেলে হয়তো আমার মারবে, আমি সেখানে যাবো না, আমি এখানে থাকবো। তাই আমি বললাম যে ঠিক আছে তুমি এই জায়গায় থাকো। আমি তখন এই লিবিয়াতে চলে গেলাম। লিবিয়াতে যাওয়ার পরে আমাকে আসলে মামা যে ভিসা দিয়ে নিয়ে গেছিলো, মামার আসলে দোষ নাই, মানে যে কোম্পানিতে নিয়ে গেছিলো ওই কোম্পানিটাই ছিল বাজে। এটা মামা আসলে আগ থেকে জানতো না। ওখানে আসলে 3 মাস কাজ করলে আপনার 1 মাসে বেতন দেয়। খুব বেশি একটা মানে মানে ভালো অবস্থা না আর কি, খুবই খারাপ। 1.5 বছর মতো ওখানে কাজ করি এবং 1.5 বছর কাজ করে আমি আমার বোনের 1 টাকাও দিতে পারি নাই। শুধু মাঝে মাঝে শিপরা চলার জন্য ওর হাত খরচের জন্য কিছু টাকা আমি পাঠাইতে পারি। 1.5 বছর পরে আপনাদের কুমিল্লার একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয় এবং কুমিল্লার ও কুমিল্লারই ছিল, নাম হচ্ছে গিয়ে আপনার রনি। ও বলেছিল কুমিল্লা, কিন্তু পরে জানতে পারি যে ওর বাড়ি চিটংয়ে। প্রথমে আমাকে কুমিল্লার কথাই বলছিল, নাম ছিল রনি। তো রনি ভাইয়ের সাথে তখন আমার একটা সম্পর্ক হয়, মানে ভালো একটা সম্পর্ক হয় এবং উনি আবার আমাকে অনেক হেল্প করে, আমাদের মানে ভালোবাসার গল্প বলছেন। উনি ব্যবসা বাণিজ্য করে, ওনার ব্যবসা আছে এইখানেই, আপনি এই জায়গায় ওনার ব্যবসা আছে, দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, খুবই প্রভাবশালী এক লোক আর কি। এবং আমাদের লাভ স্টোরি উনি পুরোটা শোনে এবং আমার ওয়াইফের সঙ্গে উনি ভিডিও কলে কথাবার্তা বলে এবং বলে যে তোর ওয়াইফ অনেক ভালো, তোকে অনেক টেক কেয়ার করে, এটা সেটা। তো উনি আমার একটা সময় বলতেছে জাবির একটা কাজ কর, তুই দেখতে শুনতে অনেকটা ভালো, হ্যান্ডসাম, গুড লুকিং এবং সর্বদিক থেকে তুই ঠিক আছিস, তো এটা কাজ কর, তুই হচ্ছে গিয়া ইয়েতে চলে যা, মানে ইতালি চলে যা আমারে বলে। আমি বললাম ভাই থাকি তো লিবিয়াতে, ইতালি যাবো কেমনে? বলে গেমের মাধ্যমে চলে যাবে, এখানে একটা গেম হবে, এই গেমের মাধ্যমে তুই ইতালি চলে যেতে পারবি। আমি তখন বললাম যে ভাই গেমের মাধ্যমে ইতালিতে কেমনে যাব? উনি বলে এখানে গেম দিবি, ওই গেম দিয়ে তোর বোর্ডে করে ইতালি বর্ডারে নিয়ে নামাই দিবি, তুই চলে যাবি। তখন আমার কাছে মনে হলো যেন বিষয়টা অনেকটা ইজি। আমি তখন সর্বপ্রথম আমি শিপ্রার সঙ্গে আলোচনা করি, মানে শিপ্রারে বলি। ওরে বলা তো তখন পুরোপুরি মানা করে যে না এই কাজ তুমি ভুলেও করো না, দরকার নাই, এরকম অনেক মানুষ সাগরে ডুবে মারা যায়, তুমি এগুলা কইরো না। ও মানা করে এবং মানা করার পরে আমি তখন আমার বড় বোনের জানাই, যে বোন আমার গার্ডিয়ান ছিল। আমার বোন আমাকে ফুললি মানা করে যে না ভাই এরকম কাজ করিস না, এগুলো আমাদের দরকার নাই, এগুলো করলে বড় বিপদ হয়, অনেকে মারাও যায়, এসবের দরকার নেই। বোনও মানা করলো, বউও মানা করলো এবং সর্বশেষ যিনি আমার সঙ্গে আছে লিবিয়াতে, আমার মামা, শিপন মামা। তাই শিপন মামারে তখন বললাম যে মামা এমন একটা অপার ভাইসে, আপনি কি বলেন? মামা তো আমার মুখের উপরে মাইট দিবে এরকম একটা অবস্থা। এই বেটা তুই পাগল হয়ে গেছিস নাকি? এই কাজ ভুলেও করিস না, এগুলো করার কোনো দরকার নাই এবং এতে তোর জীবন চলে যাবে। মোটামুটি সবাই মানা করে। তো সবাই মানা করার পরে আমি একটা সময় যেখান থেকে ফিরে আসি যে না করবো না। তার অনিবে বারবার বলে কী ব্যাপার আবির, কী হইলো, কী সিদ্ধান্ত নিলা? আমি বললাম ভাই যাওয়ার তো ইচ্ছা ছিল, কিন্তু আমার বউরে বললাম, মায়েরে বললাম, আমার বোনেরে বললাম, সবাই মানা করছে। পরে ও বলে ভাই এই কাজ করতে গেলে কেউ তোমাকে বলবে এটা করো, এটা কি কেউ বলার মতো কথা? মিয়া তুমি যখন বলবো আমি যাব, সবাই তোমারে মানা করবে, কিন্তু তুমি যখন চলেই যাবা, ওখানে গিয়ে যখন সাকসেস হবা, অনেক বেশি টাকা ইনকাম করবা, তখন দেখবা সবাই তোমারে বাহবা দিবে। যেই না আবিরের পুরো অনেক টাকা পয়সা হয়ে গেছে, যাওয়ার আগে সবাই বাধাই দেয়, সৎ কাজে শত বাধা, একটা ভালো কাজ করতে যাবা সবাই বাধা দিবে, এটাই স্বাভাবিক। যখন এই কাজটা করে সাকসেস হবা তখন সবাই তালি দিবে। আমি বললাম তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? বলে আমি বলতেছি যে তুমি যাও। তাই আমি বললাম যে ভাই আমি যে যাবো, আমার কাছে তো টাকা নেই ভাই, আমি টাকা কই পাবো? উনি বলে দেখো আবির, আমি তোমার আমার ছোটো ভাইয়ের মতো জানি, সত্যি কথা বলতে ভাই তোমার আমার খুব ভালো লাগে, আমি তোমারে খুব পছন্দ করি। সত্যি কথা বলতে এই লিবিয়ার মাটিতে একমাত্র তোমারই আমার ভালো লাগে। এখন তুমি যাইতে পারো, কোনো সমস্যা নাই। যদি টাকা লাগে, আমার তো ব্যবসা বাণিজ্য আছে, আমি এখান থেকে তোমার টাকা দিব, কিন্তু তুমি ওইখানে যাওয়ার পরে এরপর আমার টাকা আমরা শোধ করে দিবা। যদি তুমি এরকম কমিটমেন্ট দাও, আমি তোমার টাকা দিতে পারি। আমি বললাম ভাই যদি আপনি আমার টাকা দিন না, আমি যদি আপনার পরে টাকা ফিরিয়ে দিলে আপনি মেনে নেন, তো ভাই কোনো সমস্যা নাই, আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারি। তবে আমি লিবিয়া গেলে, আমি লিবিয়া থেকে ইতালি যেতে পারলে আমি আস্তে আস্তে করে কাজ করে আপনার টাকা শোধ করে দিব। টাকাও বেশি না, বাংলাদেশি টাকায় আপনার মাত্র এই গেম দেওয়ার জন্য মাত্র 4.5 লাখ টাকা লাগবে। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে 4.5 লাখ টাকা আপনি দিবেন। উনি যখন বলবে টাকার সাপোর্টটা দিবে বলছে, তখন আমি আর পিছ পা হই না, পিছনের দিকে তাকাই না, যে 4.5 লাখ টাকা যদি সে আমার দিয়েই থাকে, এই টাকা দিয়ে আমি গেম দিয়ে দিব, আমার তো আর কোনো প্রবলেম নাই। আমি বললাম যে ঠিক আছে ভাই, আপনার এই টাকার মধ্যে আমি গেম সম্পূর্ণ করব, আমার আর কোনো টেনশন নাই। ওনার কাছ থেকে এই টাকাটা নিলাম এবং টাকাটা নেওয়ার পরে গেমের জন্য সব প্রস্তুতি নিলাম। আমি কিন্তু আমার বউরেও বলি নাই, মারেও বলি নাই, মামারেও বলি নাই, মোটামুটি কাহরেই কিন্তু বিষয়টা জানাই নাই। আমার একটা ধারণা ছিল যেতে যতটুকু সময় লাগবে, ওই সময়ের ভিতরে আমি তখন শুধু শিপ্রারে ফোন দিয়ে বললাম, শিপ্রা আমার মোবাইলটা এত ঘন্টা বন্ধ থাকবে, তুমি টেনশন করো না। বলে কেন, কী হয়েছে? আমি বললাম অন্য একটা সাইডে কাজ করতে যাবো, তো
ওইদিকে মোবাইল নেটওয়ার্ক নাই, এই জন্য মোবাইলটা বন্ধ থাকবে। ও বলে আচ্ছা ঠিক আছে। পরে কিছু লোক আসছে, ওই দেশি কয়েকটা লোক আসার পরে তখন হচ্ছে আপনার রনি ভাই বললো যে আবির যা ওদের সঙ্গে চলে যাও। তো ওনার কাছ থেকে বিদায় নিয়ে উনি আবার আমার সামনে টাকা টুকা দিয়ে দিছে ওদেরকে টাকা টুকা দিছে। দেওয়ার পরে আমি তখন মানে আমার মতো করে ওনাদের সঙ্গে চলে গেছে। তো আজকে রাতেই আমার গেম আর কি, আজকে রাতে আমি চলে যাব। আমি বিকেলবেলা মানে লিবিয়ার সময় বিকেলে তখন বেরিয়ে গেছি। বেরোয় যাওয়ার পরে ওখানে একটা রুমের মধ্যে আমাকে আটকাইছে, ওখানে আরও বাঙালি 4 জন আছে। সেখানে নিয়ে আটকানোর পরে আমি বাঙালি 4 জনে বললাম ভাই আপনারাও কি গেমে যাবেন আজকে? বলে ভাই গেম কবে দিবে তার তো ঠিক নেই। আমি বললাম মানে আজকে হয়তো গেম হওয়ার কথা। বলে ভাই গেমের কথা বলে তো আমরা আজকে 4 মাস এখানে আটকে আছি। আমি বললাম মানে 4 মাস আপনাদেরকে আটকে রাখছে? বলে হ্যাঁ আমরা তো 4 মাস আটকে আছি, গেম দিব এগুলো বলে তো 4 মাস আটকে রাখছে। আমি তখন বললাম ভাই বলেন কি? বলে হ্যাঁ ভাই 4 মাস আটকে রাখছে, গেম দিবে বলে গেম তো দিচ্ছে না। তা আমি তখন বললাম যে ঠিক আছে আজকে রাতে তো গেম দেওয়ার কথা, তাহলে দেখি। আস্তে আস্তে করে বিকেল হলো, সন্ধ্যা হলো, রাতের বেলায় কারো কোনো খোঁজখবর নাই। গেটের মধ্যে তালা মেরে রাখছে, মানে গেটটা বাইরে থেকে তালা মারা, ধাক্কা দিতেছে, গেটও খোলে না। সকাল আপনার প্রায় 9টা কি 9:30টার দিকে তখন আসছে একটা কালো করে একটা ছেলে আসছে, বাংলাদেশে বাড়ি, এবং আবার হচ্ছে ওই লিবিয়ার 2 জন আসছে, 3 জন আসছে। আইসে বলতেছে এখানে আবির কে রে? আমি বললাম জি আমি আবির। বলে এদিকে আয়। আমাকে তখন সাইডে নিয়ে গেছে, মানে এই যে বাড়িটা আছে বাড়িটির পিছনে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলতেছে যে তোর বাড়িতে ফোন দে আমারে। বলে আমি যে বাড়িতে ফোন দেবো কেন? বলে বাড়িতে ফোন কর, তার নাম্বার দে, বাড়ি থেকে টাকা আন 10 লাখ। আমি কী বলেন আপনি 10 লাখ টাকা? আমার গেমের কথা হচ্ছে 4.5 লাখ টাকা। আমার রনি ভাই পাঠাইলো, রনি ভাই বললো 4.5 লাখ টাকার ভিতরে গেম হবে, আর আপনি বলতেছেন আমার 10 লাখ টাকা দেওয়া লাগবে, এটা কী বলেন? ওইখানে তখন বাঙালি ছেলেটা বলে রনি তো তোমার বিক্রি করে দিছে, রনি তোমার এদের কাছে বিক্রি করছে, এখন ওদের টাকা দিতে হবে না? আর যদি টাকা না দাও তাহলে তোমার কাইটা তোমার কিডনি আর কলিজা ওরা বিক্রি করবো, তোমার চোখ, কিডনি, তোমার শরীরে যা আছে এগুলো বিক্রি করবো ওরা কাইটা। রনি ওদের কাছে তোমার বিক্রি করে দিছে। আমি বললাম ভাই এটা আপনি কী বলেন, আমার বিক্রি করে দিছে? বলে হ্যাঁ বিক্রি করে দিছে। এই শুরু হলো নির্যাতন। মানে নির্যাতনের কোনো শেষ নাই, মানে এতভাবে নির্যাতন করতেছে যা বলার মতো না। এবার আমি চিন্তা করলাম যে টাকা লাগবে, ওরা 10 লাখ টাকা চাইছে, তো 10 লাখ টাকা কোত্থেকে দেবো? আমার তো আসলে অবস্থান খুবই খারাপ। আর পরিশেষে আমি তখন চিন্তা করছি আমার বোনের সাথে আমি যোগাযোগ করা যায় কিনা, বা বোন রে বলি। আমার বোনের কোনো নাম্বার আমার কাছে মুখস্থ নাই, শুধুমাত্র আমার ওয়াইফের নাম্বারটা আমার কাছে মুখস্থ আছে, মানে শিপ্রার নাম্বারটা। শিপ্রারে ফোন দিলাম, ফোন দিয়ে কান্নাকাটি করতেছি আর বলতেছি শিপ্রা আমার টাকা দিতে পারবা? তো শিপ্রা তখন আমার বলতেছে যে রনি নামের একটা লোকে, ওই যে রনি ভাই আমাকে ফোন দিছিল, রনি ভাই আমার ফোন দিয়া বললো তুমি নাকি চলে গেছো লিবিয়া থেকে ইতালি চলে গেছো। আমি বলছি তুমি রনি ভাইয়ের কথা বিশ্বাস করো না, রনি ভাই তো আমার বিক্রি করে দিচ্ছে, রনি ভাই তো দালালি করছে, আমার বিক্রি করে দিচ্ছে, আমার টাকা লাগবে, তুমি আমার আপুর নাম্বারটা ম্যানেজ করে দাও। আমার বউ তখন আমার বোনের নাম্বারটা ম্যানেজ করে দেয়। আমার বোনের নাম্বারটা ম্যানেজ করে দিলে পরে আমি তখন আমার বোনেরে ফোন করি। আমার বোনেরে ফোন করে বললাম যে বোন রে এখন আমার টাকা লাগবে, আমার লিবিয়াতে আটকাইছি ইতালি যাওয়ার পথে। আমার বোন তখন ভাই হঠাৎ করে এমন হার্ড হয়ে গেল যা বলার মতো না। আমার বোন বলতেছে তোর ইতালি যাইতে বলছে কে? তুই ইতালিতে গেলি কেন? ইতালি যাওয়ার জন্য তুই গেমস দিলি কেন? তুই কেন দিলি? না আমার বোন পুরোই চেঞ্জ। আমি বললাম যে মেরে ফেলতেছে। আমার বোন বলে তোর মরে যাওয়া দরকার। আমার বোন এতটাই হার্ড হয়েছে যা বলার মতো না। এরপর আমার বোন আর আমার কোনো কলে রিসিভ করে না। এখন বড় কথা হচ্ছে কি আমার বোন মনে হয় বিশ্বাসই করে না যে আমি সত্যি দালালের হাতে আটকাই গেছি। এই করতে করতে ভাই আমি তখন এমন অবস্থাতে পড়ছি, আমার এই টাকার জন্য ওরা প্রতিনিয়ত মারতেছে। আমি কারে ফোন দিব? আমার বউরে ফোন করি, আমার বউ মানে কান্নাকাটি করে। এমন করতে করতে প্রায় আপনার 21 দিন কি 22 দিনের মতো কেটে গেছে ওই ক্যাম্পে। 21-22 দিনের মতো কেটে গেছে, এবং এই 21-22 দিন কষ্টের কোনো সীমা নাই, মানে কষ্টের কোনো শেষ নাই। 21-22 দিন প্রতিনিয়ত আমার মারতেছে। 21-22 দিন পরে মানে 22 দিনের দিন আমার হাতের যে নখগুলো ছিল, এই হাতের নখগুলো তারা প্লাস দিয়ে এরকম টেনে টেনে উঠে ফেলছে, মানে টাকার জন্য। আমরা বিশ্বাস করে না, মানে ওরা মনে করতেছে যে আমার কাছে টাকা আছে আমি দিচ্ছি না। তা আমার কাছে আমার বউয়ের নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই, আর আমি বউয়ের নাম্বারে ফোন দিই, আর আমার বউ কান্নাকাটি করে দেশে, আমি কান্নাকাটি করি এই জায়গায়। এভাবে তার 4 দিন পরে মানে 21 দিন পার হয়ে যাওয়ার কিছুদিন পরে আমার বউয়ের সঙ্গে তখন আমি আবারও কথা বলি। ওরাই কিন্তু কথা বলে দেয়। আমার বউ তখন বলতেছে আমারে রনি ভাই ফোন দিছে। আমি বললাম তুমি রনি ভাইয়ের নাম্বারটা দাও। ওই সময় রনি ভাইয়ের নাম্বারও কিন্তু আমার কাছে নাই। রনি ভাই নাকি বাংলাদেশে গেছে। আমার বউ বলতেছে রনি ভাই বাংলাদেশে আসছে, আমার নাম্বার দিছে। আমি যে তুমি রনি ভাইয়ের নাম্বারটা আমারে দাও। তো রনি ভাইয়ের নাম্বারটা যখন আমারে দিছে, আমি তখন রনি ভাইয়ের ফোন দিয়ে বললাম রনি ভাই আপনি কই আছেন? পরে বলে ভাই আমি তো চিরঙে। আমি বললাম ভাই আমার তো এমনি আটকাইছে, আপনি তো আমার বেচা দিয়েছেন। উনি বলে আরে না বেটা আমি তো ওরে বেচি না, তোরে বেচবো কে?
ওরা মিথ্যা কথা বলতেছে, ওরা দালাল, ওরা আটকায় ফেলছে। আমি বললাম ভাই আমার তো টাকা নাই, আমার তো ভাই ওখানে আটকায় ফেলছে, আমার তো মারতেছে, ভাই আপনি প্লিজ কিছু একটা করেন। বলতেছে আমার করার কিছুই নেই, তোর বাড়ি থেকে টাকা এনে ছুটে নেয়। আমি বললাম টাকা আমারে কে দিবে? আমার বউ আমারে টাকা দিবে, আমার মা আমারে টাকা দিবে, আমারে কে টাকা দিবে? ভাই আমার তো টাকা দেওয়ার মতো কোনো মানুষ নাই, কি আমারে টাকা দিবে না? পরে বলে তোর যদি কেউ টাকা না দেয় তাহলে তো আমার করার কিছু নাই, আমার করার কিছু নাই, আমি টাকা দিব কোত্থেকে, আমি কি করব? পরে লাস্ট পর্যন্ত আমি আমার বউয়ের কাছে কান্নাকাটি করতেছি। এই সে পরে আমার বউ করছে কি, বাড়ি থেকে ওর বাবার এখান থেকে কেমনি কেমনি জানি অন্তত 2 লাখ টাকা ম্যানেজ করছে। আমারে বলতেছে আমি 2 লাখ টাকা ম্যানেজ করছি। পরে ওদেরকে বললাম যে আমি 2 লাখ টাকা দিব, তখন তারা বলে তুই রনির সঙ্গে কথা বল। তারা আমার এবার রনির সঙ্গে নিজেরাই কন্ট্রাক্ট করাই দিচ্ছে। আমি রনি বাইরে ফোন দিলাম, ভাই এমন এমন ঘটনা, আর তো 2 লাখ টাকা দিবে বলতেছে, আমার বউ 2 লাখ টাকা দিবে, এখন ওরা তো আমার তাও ছাড়তেছে না। বলে 2 লাখ টাকা নিয়ে তোর বউরে চিটংয়ে আসতে বল, 2 লাখ টাকা দিয়ে তোর বউরে চিটংয়ে আসতে বল। আমি বললাম যে আমার বউ চিটংয়ে চাওয়ার দরকার কি, আপনি কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার দেন, আমার বউ টাকা পাঠায় দেয়। উনি বলে যে না, তোর বউরে আসতে বল। আমি তখন বললাম ভাই আপনি কোন জায়গায় আছেন? বলে আমি অমুক জায়গায় আছি, আমাকে ঠিকানা দিল যে ওখানে তোর বউরে আসতে বল, বা আমি তোর এরিয়াতে যাব। উনি লাস্ট পর্যন্ত বলছে আমার এরিয়াতে যাবো, একটা ঠিকানা দিছে, ওই ঠিকানা অনুযায়ী আমি যে তারা টাকা, আমার বউ যদি আইনে টাকা দেয় তাহলে সে আমাকে এখান থেকে ছাড়বে, 2 লাখ টাকায় ছেড়ে দেবে। আমি তখন পুরোপুরিভাবে বুঝে যাই যে এর মাঝে রনি জড়িত। তো আমাদের এখানে বাঙালি যে ছেলেটা ছিল, এই কথা বলে আমি তখন আবার আমার বউরে ফোন দিয়ে বললাম যে তুমি টাকাটা রনিবেরে দিয়ে আসো, ইমিডিয়েটলি রনিবে অমুক জায়গায় আছে। ওদের সাথে কথাবার্তা বলার পরে তখন মোবাইলটা টান দিয়ে নিয়ে গেছে, বাঙালি ছেলেটা টান দিয়ে নিয়ে বলতেছে বেটা নিজের বউটারে দিয়ে দিলি কুমিরের হাতে। আমি বললাম মানে নিজের বউরে কুমিরের হাতে দিয়ে দিলাম মানে? বলে দিয়েই তো দিলি, রনি তো মূলত চাইছিল তোর বউরে, ওর তো টাকা পয়সার দরকার না, তোর বউরে দরকার, তোর বউরে তুই জায়গা মতো পাঠিয়ে দিছিস। আমি তখন ওদের পা ধরে কান্না করতেছি, ভাই আপনার পা ধরে বলতেছি ভাই আপনি একটু আপনি আমার বউর সঙ্গে একটু যোগাযোগ করার কথা বলে না, আর কথাবার্তা হবে না, তোর বউ রনির কাছে যাবে, রনিরে টাকা দিবে, আর কোনো কথা নেই, রনিরে টাকা দিলে তোরে ছেড়ে দিব। এই কথা বলার পরে আমার বউর সঙ্গে আমার আর যোগাযোগ হয়নি। আমার বউর যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা বন্ধ, আমি বউর নাম্বারটা পাই না, আর ওরাও আমারে ওই রনিবের সাথে আর কোনো যোগাযোগও করাই দেয় নাই। রনিবের সাথে আমার যোগাযোগ এখানেই শেষ, আমার বউর সঙ্গে আমার যোগাযোগ এখানেই শেষ। এবং সে জায়গা থেকে তখন তারা আমারও অন্য আরেকটা দালালের কাছে বিক্রি করে দেয়। এরপরে যে দালালের কাছে বিক্রি করে সেখানে প্রায় আপনার, আমি যেটুকু দেখলাম প্রায় 150 থেকে 200 মানুষ, বিভিন্ন দেশের 150 থেকে 200 মানুষ, এবং সেখানেও এবার আমার উপরে টর্চার চলতেছে শারীরিকভাবে, মানসিকভাবে, মানে টর্চারের কোনো শেষ নাই। মানে মোটামুটি ধরেন আপনার মৃত্যুর কাছাকাছি আমাকে পৌঁছায় দিছে। ওইখানে আমাকে 4 মাস আটকায় রাখে, 4 মাস কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে দেয় না, এবং যোগাযোগ করবো বা কার সঙ্গে 4 মাস পরে আমি মনে হয় মারা যাইতাম। মানে আমার অবস্থা এরকম হয়েছে, আমার হঠাৎ করে কী জানি হয়েছে যে আমার শরীরের ভিতরে এক ধরনের বিশ্রে গোটা ওঠা শুরু হয়েছে, যেগুলো থেকে এত দুর্গন্ধ যা বলার মতো না। আমার কোনো রুমে রাখে না, আমার শরীরের মাংসগুলো পচে যাওয়া শুরু হয়েছে আর কি, মানে পচে যাচ্ছে। এই অবস্থা দেখার পরে তারা তখন ভাবছে আমি মারা যাব, মানে আমার শরীরের পুরো মাংস প্রায় পচে গেছে এমন একটা অবস্থা। পরে তারা আমার এখানে একটা রোডের মধ্যে এনে ফালাই দিয়ে গেছে, রাস্তার পাশে ছেড়ে দিয়ে চলে গেছে। তো এখানে ফেলে দেওয়া যাওয়ার পরে একটা পাকিস্তানি ভাই আমাকে দেখছে, দেখে ওই আমার গাড়িতে উঠে আমার নিয়ে হসপিটালে ভর্তি করায়। তো আমার তো তখন ডকুমেন্ট কিচ্ছু নেই, হসপিটালে আমার ট্রিটমেন্ট হয়, চিকিৎসা হয়। এখানে আপনাকে আরেকটা কথা বলতে ভুলে গেছে, ওরা কিন্তু কোনোভাবে আমার শিপন মামার সাথে যোগাযোগ করতে দেয় নাই। আমি যত শিপন মামার সাথে যোগাযোগ করতেছি, আমরা শিপন মামার সাথে ওরা যোগাযোগ করতে দেয় না, আর সবার সঙ্গে যোগাযোগ আমি করতে পারছি। হসপিটালে যাওয়ার পর আমি যখন মোটামুটি একটু সুস্থ হই, আমি তখন এই শিপন মামার কাছে আসি, মানে যে ঠিকানাতে আসি, শিপন মামা তো ঠিকানা আমি জানতাম, সেই ঠিকানাতে আসি। আসার পরে মামা তো আমাকে দেখে কান্নাকাটি, পুরো অবস্থা খারাপ, মানে আমি বাঁচবো এটা কেউই বলে না, আমি যে বাঁচবো এটা কেউই বলে না, যে দেখছে সেই বলছে মারা যাব। এই থেকে শিপন মামা তখন আমার সব কিছু ঠিকঠাক করে আমাকে তখন বাংলাদেশে পাঠায়। আমি বাংলাদেশে আসি, বাংলাদেশে আসার পর আমার ভাই বোন যারা আছে মোটামুটি সবাই তখন আমার উপরে যত রাগ, অভিমান, ক্ষোভ যাই ছিল, এই সব কিছু ভুলে যায়। সব কিছু ভুলেই তখন তারা আমারে হসপিটালে ভর্তি করায়। হসপিটালে ভর্তি করে আমি হসপিটালে সুস্থ হই, এবং সুস্থ হওয়ার পরে আমি আর শিপ্রার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারি না, এবং আমি যতটুকু ওই শিপন মামার বাসায় জিজ্ঞেস করি, তারা বলে শিপ্রা যে টাকা নিয়ে বেরোইছে এরপরে শিপ্রা আর ফিরে নাই। সেখান থেকে মোটামুটি সুস্থ হওয়ার পরে আমি তখন এই ওনার যে ঠিকানা ছিল, রনিবের যে ঠিকানা ছিল, ওই ঠিকানাটা আমি তখন ম্যানেজ করি। মানে সেখান থেকে লিবিয়া থেকে অনেকগুলো লোকের সাহায্য সহযোগিতার মাধ্যমে ওনার ঠিকানা আমি ম্যানেজ করি। ওনার ঠিকানা ছিল চট্টগ্রামের ওই ঠিকানা অনুযায়ী আমি তখন এখান থেকে ডিরেক্টলি যাই। আমি জানি উনি আমার মানে বউরে আটকায় রাখছে, ওইখানে যাওয়ার পরে ওনার বাড়িতে যাওয়ার পরে জানতে পারে উনি বাড়িতে নাই, উনি লিবিয়াতে আছে, উনি লিবিয়াতে আবার চলে গেছে। তো ওনার মা আছে, ওনার ওয়াইফ আছে, ওনার বাচ্চা আছে।
তো আমি সবারই জিজ্ঞেস করি যে মানে ওনার সঙ্গে কোনো যোগাযোগ আছে কিনা বা কিছু আছে কিনা, বলে যে না, ওরা বলতে পারে না, ওনারা কোনো কিছু জানে না। এরপরে সেই এলাকার যেই আপনার চেয়ারম্যান ছিল, আমি তখন চেয়ারম্যানের দ্বারস্থ হই। আবার এদিক দিয়ে আমাদের লোকেরা তখন হেল্প করে, আমাদের এদিকের লোকেরা হেল্প করে, আমাকে সাহায্য করে। আসলে রনি ভাই বুঝতে পারেনি যে আমি তার অ্যাড্রেসটা কালেক্ট করে ফেলছি আর কি, বা তার অ্যাড্রেসটা পেয়ে গেছি। তখন আইনের আশ্রয় নিলাম। পরে সেখান থেকে তখন রনি ভাইয়ের উপরে চাপ গেল, তার ওয়াইফের উপরে, তার মা বাবার উপরে। তখন তারা এখানে থাকা দায় হয়ে গেছে। আমি বলছি শুধু আমার বউরে ফিরাই দেখ। এগুলো বলার পরে শেষ পর্যন্ত রনি ভাই আমার শর্ত দিল যে তুই আমার সব মামলা উঠে নিবি, সব কিছু ঠিক করে দিবি, আমি তোর বউরে দিয়ে দিব। তো আমি বললাম যে ঠিক আছে, আমি আপনার সব মামলা উঠে নিব, আমি সব কিছু করে নিব, আপনি আমার বউরে দিয়ে দেন। লাস্ট পর্যন্ত উনি আমার বউরে দিল ঢাকা কেরানীগঞ্জের একটা জায়গা থেকে, একটা ভায়ারের হোটেল আর কি। মানে কি বলবো আপনাকে, মানে ভায়ার যারা থাকে বিদেশে, ভায়ার যারা আসে, ওরকম একটা হোটেলের মধ্যে আমার বউরে রক্ষিতা হিসাবে রেখে দিছিল। সেখান থেকে আমি তখন এই শিবটাকে উদ্ধার করি। উদ্ধার করার পরে এই ঘটনা তখন আমাদের এলাকার সবাই জানে। যদিও শিপনের নামে, রনি ভাইয়ের নামে এখনও আমার মামলাধীন অবস্থায় আছে। এখনও সে যদি দেশে আসে, সে পুলিশের কাছে আটকাবে। তো লাস্ট পর্যন্ত আমি তখন সেখান থেকে আমার বউরে উদ্ধার করে, আমার বউরে উদ্ধার করার পরে এদিকে অনেক ঘটনা আছে, আপনাকে এগুলো নাই বলি, বিস্তারিত অনেক ঝামেলা আছে। সেভাবেই হোক আমি তাকে বউকে উদ্ধার করতে পারি এই কেরানীগঞ্জের ওখান থেকে। তো আমি তখন আমার বউরে নিয়ে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর আমাদের যে এই ঘটনাগুলো, ইতিমধ্যে এই ঘটনাগুলো মোটামুটি এলাকার সবাই জেনে যায়। সবাই মানে যারা আছে মোটামুটি সবাই জানে। জানার পরে সবাই আমাদের প্রতি সিম্প্রীতি বেড়ে যায়। হিন্দু বা মুসলিমদের মধ্যে যে একটা ফেরাক ছিল, একটা আলাদা আপনার ছিল, এটা তখন কেটে যায়। এটা তখন মোটামুটি আর থাকে না, সবাই তখন এক হয়ে যায়। আমার মা, বোন এবং আমার ভাই যারা আছে সবাই তখন আমাকে সাপোর্ট করতেছে, এবং শিবরা মুসলমান হয়েছে এটা জানার পরে তখন তারা শিবরাকেও সাপোর্ট করতেছে। এভাবে বাড়িতে আমি প্রায় 4-5 মাসের মতো ছিলাম। 4-5 মাস থাকার পরে আমার আব্বা তখন এই 4-5 মাস পরে হঠাৎ আবার কেমন যেন একটু বিগড়ে যায়। আব্বা বলতেছে আমি বাড়িতে থাকলে আব্বার মান সম্মানের ক্ষতি হয়, মান সম্মান নষ্ট হয়। আমার আব্বা আমারে বলছে তখন বাড়ি থেকে চলে যাওয়ার জন্য, আবারও আগের মতো। কিন্তু মা আমাকে সাহায্য করে, মা আমাকে সাহায্য সহযোগিতা করে। মা তখন করে কি, মা আর আমার বড় বোন তারা টাকা দিয়ে জায়গা কিনে এবং জায়গা কিনে আমাকে একটা বাড়ি বানিয়ে দেয়। আমাদের এলাকা থেকে মোটামুটি খানিকটা দূরে ওখানে একটা বাড়ি বানিয়ে দেয়। তখন আমি একটা ছোট্ট বাড়িতে আমার বউ শিবরার সঙ্গে থাকতে শুরু করি। এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণার পরেও আমরা দুজনে যে একসাথ হয়েছি, এক ঘরে থাকতে পেরেছি, এটাই না আল্লাহর কাছে আমার, মানে আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া, আর কোনো কিছু চাওয়া নাই। এই ঘরের ভিতরে এই শিবরার সঙ্গে তখন আমার দিনগুলো, রাতগুলো কাটতেছে। আমরা একে অপরকে অন্যরকমভাবে ভালোবাসি। আমাদের মাঝে যে দুঃখ ছিল, কষ্ট ছিল, সব কিছু ভুলে গেছি। আমি জানি আমার শিবটার জীবনে অসংখ্য মানুষের ছায়া পড়েছে এবং ও অনেক কষ্ট সহ্য করেছে, আর এই কষ্টটা শুধু আমার জন্যও করেছে। এবং এরকম করে সুখের দিনগুলো আসতেছিল, বেশ ভালোই ছিলাম। আমার বড় দুলাভাই, আমার বোন জামাই সবাই আমাদেরকে টাকা পয়সা দিত, সাহায্য সহযোগিতা করতো। মানে আব্বুর অগোচরে, আব্বু যাতে না দেখে, আব্বুকে না জানায়া বিভিন্নভাবে টাকা পয়সা দিত। ওই টাকা পয়সাগুলো আমরা ভালোই চলতেছিলাম। এরকম করতে করতে হঠাৎ করে আল্লাহর আরেক সুখবর, মানে ভালোর খবর যখন আসে তখন ভালোই আসে, আর খারাপের সময় যখন আসে তখন শুধু খারাপ খবরই আসে। ভালো খবর তখন হলো আমার বউ তখন গর্ভবতী হয়েছে, মানে প্রেগনেন্ট হয়েছে। এবং গর্ভবতী হওয়ার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে যাই হোক আল্লাহর রহমতে এবার যেহেতু গর্ভবতী হয়েছে, তো আমার বাবু দুনিয়াতে আসবে। তো আমি খুব টেক কেয়ার করতেছি, ওরে অত অনেকটা যত্ন করতেছি, আদর করতেছি। এবং আমার বাবা আসতেছে, আমার মা আসতেছে, বড় বোন আসতেছে, দুলাভাই আসতেছে, সবাই দেখাশোনা করতেছে। তো আমরা ডাক্তার দেখাই, ডাক্তার তখন বললো যে মেয়ে বাবু হবে। তা মেয়ে হবে, আমরাও তখন সবাই অনেকটা খুশি যে আমি বাবা হব। এবং এই ঘটনার মধ্যেই ধরেন আপনার ওর যেদিন বাবু হবে আর কি, ওই দিনে তখন মোটামুটি আমার মা, বোন সবাই তখন আসছে। ডাক্তার সাহেব যে ডেট দিল সেই ডেট অনুসারে মোটামুটি সবাই তখন আসছে। এবং সবাই আসার পরে আপনার বিকেল প্রায় 4:30টার দিকে ওর তখন ব্যথা উঠছে। 4:30টার দিকে ব্যথা উঠছে। আম্মা আছে, বড় আপু আছে, আবার ওর ছোটো বোন আছে একটা, মানে শিবরা ছোটো বোন, সবাই তখন আছে। ওর পেটে ব্যথা উঠছে। ব্যথা ওঠার পরে তখন ওরা বলতেছে যে ঠিক আছে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। যদি ব্যথা উঠছে, ডাক্তার বলছে ব্যথা ওঠার পরে এখানে একটা আয়া ছিল, সে আয়ারে দেখালাম। আয়া বলতেছে যে অন্য অবস্থা তো খুব একটা ভালো না, ডাক্তারের কাছে নিয়ে যান। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে তখন ডাক্তার বলতেছে যে এত তাড়াতাড়ি ব্যথা ওঠার তো কারণ ছিল না, ব্যথা তো আরও পরে ওঠার কথা ছিল, মানে যে ডেট অনুসারে তো ব্যথা এখনও ওভাবে হয় নাই, মানে কি একটা প্রবলেম তারা পাইছে। পাওয়ার পরে তখন তারা নিয়ে গেছে, মানে হসপিটালে নিয়ে গেছে। আমরা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে তারা চেক আপ করতেছে, দেখাশোনা করতেছে। রাত তখন আনুমানিক প্রায় 2টা, 1টা কি 1:30 বাজে। তখন তারা প্রচণ্ড রকমের ব্যথা হইতেছে। তো আমি তখন ডাক্তারে বললাম যে ডাক্তার সাহেব তো ব্যথা তো আর থাকতে পারতেছে না, কী করা যায়? তখন ওরা ওটিতে নিয়ে গেল।
ওটিতে নিয়ে যাওয়ার পরে মানে অপারেশন রুমে নিয়ে গেল। অপারেশন রুমে নিয়ে যাওয়ার পরে আপনার ফজরের প্রায় কিছুক্ষণ আগে তখন তার অপারেশন রুম থেকে বের হয়েছে, একজন নার্স বের হয়েছে। নার্স বেরোয় বলতেছে যে এখানে আবিরকে। আমরা তখন সবাই মানে সবার ফ্যামিলি বসে আছে। আমি বললাম যে আবির আমি। পরে বলতেছে আপনারা নিচে চলে যান, নিচে ডেড বডি সেকশানে চলে যান। আমি বললাম ডেড বডি সেকশানে যাব কেন? পরে বলে আপনার স্ত্রী মারা গেছে। আমি বললাম মানে কী বলতেছেন আমার স্ত্রী মারা গেছে? মানে উনি যে বলতেছে না মানে এমন করে বলতেছে যেটা আসলে মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা অন্যরকম একটা অবস্থা। যে কী বলে আমার স্ত্রী মারা গেছে, মানে আমার এটা বিশ্বাসের মধ্যে আসতেছে না। এবং আপনি এটা কী বলতেছেন যে আমার স্ত্রী মারা গেছে, এটা কী বলতেছেন? বলে হ্যাঁ আপনার স্ত্রী মারা গেছে, আপনার ডেড বডি সেকশানে চলে যান। আমি তখন আসলে আমার বিশ্বাস হচ্ছিল না যে এটা কী বলতেছে, মানে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে আদৌ আমার স্ত্রী মারা গেছে। আমি তখন নিচের দিকে নামতেছি এমন সময় আমার কানে তখন ফজরা আজানটা আসছিল। ফজরা আজানটা আসছে পরে আমার হঠাৎ করে আমার বউ শিপ্রার কথা মনে হলো। শিপ্রা বলতো প্রতিদিন যখন ফজরা আজানটা দিত না, আমি যতদিন তার সঙ্গে ছিলাম ও লাফ দিয়ে উঠে যেত ফজরা আজানের সময়। ও আমাকে বলে সকালের ওই ফজরা আজানের শব্দটা শুনতে আমার খুব ভালো লাগে। সকালের ফজরা আজানের শব্দটা আমার হৃদয়টা স্পর্শ করে, আমার বেশ ভালো লাগে। ও প্রতিদিন রাতে যখন আমার সঙ্গে ঘুমাইতো ফজরা আজানটা দেওয়ার সঙ্গে সঙ্গে যতই গভীর ঘুমে থাকতো ওর ঘুম ভেঙে যেত এবং নীরবে বসে বসে ফজরা আজানের শব্দ শুনতো। আমি নিচে যাইতেছি আর কান্না করতে করতে আমার বোনরে বলতেছি, বোনরে আজকে কি শিপ্রা ফজরা আজানের শব্দ শুনতে পাবে? আজকে কি শিপ্রা ফজরা আজানের শব্দ শুনতে পাচ্ছে? আমি ডেড বডি সেকশনে ওখানে গিয়ে বলতেছি শিপ্রা দেখো না চারদিকে ফজরা আজান হচ্ছে, তুই উঠো, ফজরা আজানের শব্দ শোনো। তা আমার বউ আর কোনো কথা বললো না। সকালে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তখন আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করলাম। আমার বউ এবং আমার মৃত মেয়েটাকে নিয়ে আমরা তখন আমাদের এলাকাতে গেলাম। সে জায়গায় আমার বউ এবং তার পাশে আমার ওই নবজাতক শিশুটাকে দাফন করলাম। আমি ঠিক বুঝতে পারলাম না যে আল্লাহ যদি ওকে নিয়েই যাবে তবে আগে কেন নিল না ভাই? যখন আমাদের জীবনের সুখ আসলো, শান্তি আসলো, তখন কেন নিয়ে গেল? এতগুলো বছর তাহলে কেন রাখলো? এরপর বাবা মা সবাই অনেক চেষ্টা করছে আমাকে বিয়ে করানোর জন্য, কিন্তু আমি আসলে আর বিয়ে করি নাই, বিয়ে করতে ইচ্ছে হয় নাই। বিশ্বাস করেন অনেকে আমার দিকে তাকায় ভাবে আমি অনেক দুঃখী। বিশ্বাস করেন যখনই আমি শিবরার কবরের কাছে যাই তখন আমার ভিতরের সমস্ত দুঃখ কেটে যায়, ভিতরে কোনো কষ্ট থাকে না। ওর নাম রেখেছিলাম খাদিজা আক্তার। মুসলিম হওয়ার পরে ওরে আমরা খাদিজা বলে ডাকতাম। আমার খাদিজার জন্য আপনি প্রাণ খুলে দোয়া করবেন। যারা আপনার সাবস্ক্রাইবার আছে তাদেরকেও বলবেন যেন আমার বউয়ের জন্য দোয়া করে। আর আমার গল্পটা অবশ্যই রেকর্ড করবেন, কারণ এরকম অনেক যুবক আছে যারা নিজের এই সাজানো জীবনটাকে আমার মতো ফাঁদে ফেলে, লিবিয়ার ফাঁদে ফেলে, ইতালির ফাঁদে ফেলে নষ্ট করে। আমি সেই ক্যাম্পে গিয়েছি, আমি দেখেছি অসংখ্য বাংলাদেশি ভাইয়েরা ওখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, যেটা আমাকে অনেক কাঁদিয়েছে। আপনাকে বললাম আপনি মেহরবানি করে মানুষকে সতর্ক করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এ পর্যন্ত আমার সঙ্গে থেকে রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ আবির হোসেনের জীবনের এই হৃদয় বিতারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। আসলেই আবিরের লাস্ট কথাগুলো হৃদয় স্পর্শ করার মতো, যে আল্লাহ তার বউকে যদি নিবে তো আগে কেন নিল না? এমন একটা সময় নিয়ে গেল যে সময়টাতে তার জীবনের সত্যি সুখের বহা বইতেছে। এরকম অনেক ফ্যামিলি দেখি, আমাদের গ্রামে এরকম অনেকগুলো ফ্যামিলি আছে যার বাবা মা খুব কষ্ট করেছে। বাবা মা এত কষ্ট করে সন্তানগুলোকে মানুষ করেছে, বড় করেছে। সন্তানরা যখন বিদেশে গেল, মোটা অঙ্কের টাকা ইনকাম করতে শুরু করলো, যে সময় বাবা মা পায়ের উপর পা তুলে ধুমুটো ভাত খেয়ে সন্তানের জন্য দোয়া করবে, সে সময় আল্লাহ হঠাৎ তার বাবা মাগুলোকে নিয়ে গেল। যারা এত কষ্ট করে সন্তানগুলো মানুষ করলো এবং সন্তানের ইনকাম যখন খাবে সে সময় আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছে। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম আমাদের পরিকল্পনা মিথ্যা, আমাদের পরিকল্পনা ধোঁকা, আল্লাহর পরিকল্পনা সঠিক। আপনি সকালে যত প্ল্যানিং করে রাতে ঘুমোতে যান না কেন, আল্লাহ চাইলে সকালে হয়তো হঠাৎ করে আপনার মা অসুস্থ হতে পারে, বা হঠাৎ করে এমন কেউ হয়ে যেতে পারে যে আপনার সব প্ল্যানিং বাদ দিয়ে আপনি সেটার পিছনে দৌড়াচ্ছেন। তাই তো নিজে প্ল্যানিং করে ঘুমোতে যাওয়ার আগে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার প্ল্যানিং শ্রেষ্ঠ, তোমার প্ল্যানিং শ্রেষ্ঠ প্ল্যানিং খোদা। খোদার কাছে নামাজ পড়ে
তারপর ঘুমোতে যাবেন। গল্পটা সত্যি ভীষণ কষ্ট লেগেছে, এবং যারা এরকম গেম দিতে চান, লিবিয়ার মাধ্যমে ইতালি যেতে চান, এটা খুবই মরণ ফাঁদ। বর্তমান সময়ে ইউরোপে যাওয়া খুব কঠিন কিছু নয়, যদি আপনার সেই প্ল্যানিং থেকে থাকে, ভালো লোক থেকে থাকে, আইটিনারি থেকে থাকে, আপনি খুব সহজে ইউরোপে যেতে পারেন। এরকম মরণ ফাঁদে আর কেউ পা দিবেন না, এই আশা ব্যক্ত করে আমি আপনার আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।